ওকে, স্লাইড কি দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে স্যার। তালেব স্যার। ওকে, আচ্ছা তালেব, আজকে তো ভালো আছেন স্যার? হ্যাঁ স্যার জি, আজকে আপনার লাস্ট ক্লাস স্যার। না ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দিয়ে তারপরে আমি ফোনে কথা বলবো না আপনার সঙ্গে। ওকে স্যার আপনার চেক আসছে তো ওই জন্য আর কি। হ্যাঁ স্যার ফোন দিয়েন স্যার, একটু একটু ফোন হ্যাঁ দিলে হ্যাঁ ভালো হ্যাঁ হতো। হ্যাঁ ঠিক আছে। হুম। আচ্ছা আচ্ছা, আপনারা Recording in progress. দেখতে পাচ্ছেন আজকের স্লাইড। আজকে হলে স্প্রেডশিট স্কিলস ইউজিং এক্সেল। এটা আপনাদের বইতে সম্ভবত চ্যাপ্টার 9, পেজ নাম্বার 399। এখানে এগুলো আবার কি আসলো? আর আমি সফট কপি যেটা, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার। স্টুডেন্ট তো টোটাল দেখছি 25 মতো, কিন্তু টাইম মতো হয়ে গেল 5 মিনিট। তাতে সমস্যা নেই, আমার মনে হয় শুরু করে দিই, নাহলে বলানো কষ্টকর হয়ে যাবে। আমি এরপরে এইটা শেষ করে আবার আরো কিছু দেখি আলাপ করার সুযোগ পাই কিনা। তো এখানে স্প্রেডশিট স্কিলস ইউজিং এক্সেল। এক্সেলটা কম্পিউটারের একটা ইনবিল্ট সফটওয়্যার। এটা এই যে আপনাদের যারা ল্যাপটপ বা কম্পিউটারে আছেন তারা দেখবেন যে এই যে এক্সেল, এই যে এই শীট যেটা দেখা যাচ্ছে এটা হলো এক্সেল শীট। এই শীটটার মাধ্যমে অনেক ক্যালকুলেশন, ফর্মুলা লেখা যায়, ফর্মুলার অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় ইউজ করা যায়। এইটা আমরা দেখবো যে কিভাবে করে। তাই এখানে লার্নিং আউটকাম যেটা আছে সেটা বলছে যে সিলেবাস আছে এইটা, যে এক্সপ্লেইন দ্য ফিচার্স এন্ড ফাংশনস অফ স্প্রেডশিট সফটওয়্যার। এটা যে কোনো কম্পিউটার বইতেই পাবেন। এক্সপ্লেইন দ্য ইউজ এন্ড লিমিটেশন অফ স্প্রেডশিট সফটওয়্যার ইন বিজনেস, এটাও পাবেন। অ্যাপ্লাই স্প্রেডশিট সফটওয়্যার টু নর্মাল ওয়ার্ক অফ এ চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। এটার অ্যাপ্লিকেশনটা কি, এই ধরনের কিছু এক্সাম্পল বইতে আছে, কিছু পরীক্ষায় আসছে, ওইগুলো সলভ করলেই হবে আশা করা যায়। এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে আমরা দেখব যে কিভাবে স্প্রেডশিট তৈরি করতে হয় আর ম্যানেজমেন্ট ডিসিশনটা কিভাবে এখান থেকে নেওয়া যায়, এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা তারা এটাকে কিভাবে ব্যবহার করে। এখানে আচ্ছা স্লাইড বেশি নেই, আমরা তবে কিছু ক্যালকুলেশন দেখাবো, এর জন্য সময় একটু লাগতে পারে। এখানে দেখেন যে স্প্রেডশিট আপনাদের বইতে যেটা আছে, দেখেন স্প্রেডশিট is a multi-purpose piece of software which may be used for calculation, drawing graphs, or handling data in a way similar to a database program. এইটা আপনাদের বইতের ইন্ট্রোডাকশনের প্রথমেই যে কথাগুলো আছে সেই কথাগুলো এখানে দেওয়া আছে। All these functions are বইতে যেটা আছে, all these functions are available in most spreadsheet at both elementary level and a highly sophisticated level. In a spreadsheet like Excel, complex programs may be handled by using macros. A spreadsheet may also be, as a second as a spreadsheet may also be described as a computer program that allows data to be entered and formulae to be created in a tabular format. কিভাবে এটা করা হয় আমরা একটু দেখবো। এটা হয়তো অনেকে খুব ভালোভাবে জানাও আছে আপনাদের ভিতর থেকেই। In Excel, complex problems may be handled. Spreadsheet information is stored in cells. Stored in cells. এটা একটু খেয়াল রাখবেন যে আমরা যে স্প্রেডশিটটা দেবো, এই যে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে এইগুলোকেই বলা হয় সেল। আমরা স্প্রেডশিটের সাথে পরিচিতিটা একটু পরে
গড়ে তুলবো আগে দেখি আরো থিওরিটিক্যাল কিছু আছে কিনা। স্প্রেডশিট টার্মিনোলজি, এটা আপনাদের বইতে 2 নাম্বার অনুচ্ছেদে আছে যে ওয়ার্কবুক ওয়ার্কশিট। আমি যে স্প্রেডশিটটা খুলছি এটা খেয়াল করেন, এইটা হলো স্প্রেডশিট। এই দেখেন নিচেই শীট 1, শীট 2, শীট 3 এইরকম আপনি শীট এখানে 3টে আছে, অটোমেটিক চলে আসছে। এরপরে যদি শীটের সংখ্যা আরো বাড়াইতে চান এই যে এখানে ক্লিক করলে এই যে শীট 4 চলে আসলো, আরো ক্লিক করলে 5, 6, 7, 8। এবং এই যে শীট গুলা শীট 1, শীট 2, শীট 3 এখানে কিন্তু এই নামগুলোও চেঞ্জ করতে হবে। এখানে ডবল ক্লিক করলে এরকম আসবে, মনে করেন যে এই শীটটা শীট 1 এর নাম দেবো সিএমএ, তাহলে সিএমএ, এই দেখেন শীটের নাম চেঞ্জ হয়ে গেল। এখানে ডাবল ক্লিক করলে এখানে মনে করেন নাম দেবো আইসিএমএ, এই যে নাম চেঞ্জ হয়ে গেল। এইভাবে এই শীটের নামকরণটা আপনি যাতে সহজে বুঝতে পারেন যে কোন শীটে কি আছে, নামকরণটা তার সাথে সামঞ্জস্য রেখে আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে এইটা একটা গেল। এরপরে ওখানে আছে যে আচ্ছা স্প্রেডশিট, আর এই যে একটা স্প্রেডশিটে একটা পেজ খুললাম, এখানে একাধিক শীট রয়ে গেছে, এইরকম অনেকগুলা শীট নিয়ে যে ফাইলটা তৈরি হয়, এইটাই হচ্ছে আমরা বলছি ওয়ার্ক বুকস। এগুলো হচ্ছে ওয়ার্কশিট। আর এই অনেকগুলা শীট নিয়ে অনেকগুলো পেজ নিয়ে যেরকম একটা বই তৈরি হয়, অনেকগুলো শীট নিয়ে একটা ওয়ার্ক বুক তৈরি হয়। যেমন এই একটা ওয়ার্ক বুক যদি ধরি, এখানে শীট আছে 4টে, মানে বইয়ের 4টে পাতা। এইটা গেল প্রথম অংশটা। তারপরে এখানে বলা আছে an excel file is referred to as a workbook. A workbook can consist of a single worksheet, একটা মাত্র ওয়ার্কশিট থাকতে পারে, আবার এটার অনেকগুলো ওয়ার্কশিটও থাকতে পারে। এবং ওই সমস্ত ওয়ার্কবিটে চার্ট, ডেটাবেস সবকিছু থাকতে পারে। an excel file is saved on disk, এবং এক্সেল ফাইল সেভ করতে গেলে এক্সটেনশন হচ্ছে এই যে ডট এক্সেল, এইটা দেখলেই বুঝবো যে এটা এক্সেল শিট। তারপরে আসলো সেল। এখানে দেখেন এই ওয়ার্কশিট, ওই যে শিট গুলা দেখাইলাম, একটা নাম দিলাম সিএমএ, একটা নাম দিলাম আইসিএমএ বি, এই যে ওয়ার্কশিট এগুলা। এই ওয়ার্কশিট গুলার হচ্ছে কিছু কলাম আছে, কিছু রো আছে। আর কলাম আর রো এই যখন একটাকে ইন্টারসেক্ট করে তখন অনেকগুলা ছোট ছোট ঘর তৈরি হয়, এই ঘরগুলোকেই বলা হয় সেল। এটা দেখেন এ ওয়ার্কশিট ইজ ডেসক্রাইবড বাই কলাম লেটার্স এন্ড রো নাম্বারস। আমি আবার যাই ওখানে, দেখেন এই যে এখানে যেমন এ বি সি ডি ই এফ এইভাবে ডান দিকে চলতে থাকলো, আর নিচের দিকে 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকলো। তা এই যে উপরে এ বি সি ডি ই এফ ডি লেখা, এইটা হচ্ছে কলাম হেড। এইটা সাধারণত অ্যালফাবেটিক ইংলিশ অ্যালফাবেট বড় হাতের এইটা দিয়েই নির্দেশ করা হয়। এটা হচ্ছে কলাম হেড। আর এই যে 1 2 3 4 5 6 এইভাবে এই যে আপনি ডান পাশে যে এই যে বার আছে, এই যে স্ক্রল বার আছে ভার্টিক্যাল, এইটা দিয়ে যত নিচেই নামবেন তত দেখবেন যে ওই নাম্বারগুলো উপরে উঠতেছে। কতগুলো নাম্বার আছে সেটা একটু পরে বলে দিচ্ছি। এটা 1 থেকে শুরু করে নিচের দিকে কয়েক হাজার আছে। এখন এই যে নাম্বারগুলা, এই নাম্বারগুলো হচ্ছে রো নাম্বার। রো কোনগুলো? রো হচ্ছে এই যে সারি, যেমন এই যে 1 নাম্বার রো, এইটা যেমন 1 নাম্বার রো হচ্ছে কোনটা? এই যে এটা হলো 1 নাম্বার রো। 2 নাম্বার রো কোনটা? এই যে এইটা। 3 নাম্বার রো কোনটা? এই যে এইটা। 4 নাম্বার রো এইটা। 9 নাম্বার রো এইটা। এগুলো হচ্ছে রো। আর কলাম কোনটা? এটা হলো এ নাম্বার কলাম, এটা হলো বি কলাম, এটা হলো সি কলাম, এটা হলো ডি কলাম, এটা হলো এইচ কলাম। এই রো এবং কলাম যখন পরস্পর ইন্টারসেক্ট করে এরকম ছোট ছোট ঘর তৈরি হয়, এই ঘরগুলোকে বলা হচ্ছে সেল। এখন এই যে সেল, মনে করেন যে এইটা একটা সেল, এই সেলটার নামকরণ আছে একটা। এই সেলটাকে আমি চিনবো কি করে যে এইটা কোন সেল, কোন কলাম, কোন? এইটা হচ্ছে দেখেন এই যে যেই আমি সেলে কার্সরটা নিলাম, উপরের এই যে কলাম হেডটা কালার চেঞ্জ হয়ে গেল, বাঁ পাশের রোটা নাম্বারটাও কালার চেঞ্জ হয়ে গেল। তার মানে এটা হলো ই কলাম 6 নাম্বার রো। এই জন্য এইটার অ্যাড্রেস হলো বা অ্যাড্রেস বা ঠিকানা হলো বা এটাকে চিহ্নিতকরণ করা হয় E6 এইটা দিয়ে। এই যে দেখেন এখানে চলে আসছে এটা E6। তার মানে এই E6 নাম থেকেই বুঝবো যে ই কলামের 6 নাম্বার রোতে এই সেলটা আছে। এইভাবে আমরা এই
তালেব তালেব আপনি একটু এখানে হোস্ট বা কো হোস্ট শিফট করে দেন। তাহলে এইটা গেল। আমরা এরকম আর একটা সেলে যদি যাই, যেমন এই একটা সেল, এই সেলটার নাম কি, যে H11, H11, তার মানে H কলামের 11 রোয়ে অবস্থিত এই সেলটা। এইভাবে প্রত্যেকটা সেলকে আমরা কিন্তু এক একটা কলাম এবং রোয়ের নাম্বারের দ্বারা তার অ্যাড্রেস বা ঠিকানা বের করতে পারি, অর্থাৎ তাকে চিহ্নিত করতে পারি। এখানে আপনাদের সেলেরটা গেল হচ্ছে বর্ণনাটা। এখানে বলছে কি দেখেন, আমি আবার একটু ফিরে যাই আমাদের স্লাইডে। এখানে বলছে যে এই কলাম কোঅর্ডিনেট ইজ রেফার্ড টু অ্যাজ এ সেল ইন এক্সেল দেয়ার আর 256 কলাম। ওই যে এ বি সি ডি ই এফ জি এইচ এইভাবে 256টা কলাম আছে। আর এখানে রো আছে হচ্ছে 65,536, 65,536 রোজ। এন্ড দিস ইজ, তার মানে এখানে তাহলে সেল কতগুলো? সেল হচ্ছে জাস্ট এইটা গুণ করেন, 256 ইন্টু 65,536 রোজ, এইটা গুণ করেন, তাহলে বেরোয় যাবে এই যে নিচে এইটা কত দেখেন তো, 1,67,77,216টা সেল আছে এখানে। এইটাই হচ্ছে যে বহু সেল আছে, অতএব এই ওয়ার্কশিটে অনেক ব্যাপক আকারেই ক্যালকুলেশন করা সম্ভব। এরপরে দেখেন, আমরা বললাম যে ওয়ার্ক বুক অফ ফাইলস, ওয়ার্কশিট বললাম, স্ক্রল বার, স্ট্যাটাস বার, টুল বার, এইগুলো কি আমরা একটু দেখছি। আপনাদের বইতে চলে যান, বইতে 401 নম্বর পেজে দেখেন লেখা আছে গেটিং স্টার্টেড উইথ এক্সেল। এখানে দেখেন এই ছবিটার ভিতরে শীট তো দেখালাম, দেখেন শীট ট্যাবস লেখা আছে। তারপরে স্ক্রল বার হচ্ছে দুইটা, একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল। ভার্টিক্যাল হচ্ছে এই যে এইটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, উপরে নিচে করা যায় এটা দিয়ে, এই যে ডান পাশে এই যে উপর নিচে হচ্ছে। আর হরাইজন্টাল হচ্ছে এই যে এইটা, এই যে এই দিকে এইটা ডাইনে বাঁয়ে করা যায়। আপনি এই যে এই অ্যারোর উপর ক্লিক করে ওইটা সরাতে পারবেন। আর ভার্টিক্যালেরটা এই অ্যারো এবং উপরের অ্যারো এইটা ক্লিক করে সরাতে পারবেন। এই দুটো হচ্ছে দুটো স্ক্রল বার। আর উপরের দিকে চলে যান, একদম উপরে, এটা সরিয়ে দিই, একদম উপরে যেটা দেখতে পাচ্ছেন এই যে হোম ইনসার্ট, এইগুলো আপনাদের এইটাকে দেখেন যে উপরে লেখা আছে বইয়ের ছবিতে মেনু বার, স্ট্যান্ডার্ড টুল বার, অ্যাক্টিভ সেল তো নিচে বডিতে গেল। টুল বার হচ্ছে এই যে এইগুলো, এই যে সব টুল বার, যেমন এই যে একটা আছে, এইটা আপনারা সচরাচর আমরা দেখি যে এইটা, এর বাইরেও আরো অনেক টুল আমদানি করা যায়, কমানো যায়, এইসব ফ্যাসিলিটি গুলো এখানে আছে। তা এগুলো যারা এক্সেল কিছুটা জানেন তারা বুঝতে পারছেন যে এটা কি জিনিস। এরপরে আছে হচ্ছে আপনার স্ট্যাটাস বার গেল, টুল বার গেল, এটা গেল। এখানে এই যে ছবিটার কথা বলছিলাম, ছবিটা হলো এইটা, এই ছবিটা, এই যে মেনু বার, তারপরে স্ট্যান্ডার্ড টুল বার, এই যে এইগুলো সেল, অ্যাক্টিভ সেল, এইটা যেখানে কার্সর রাখবেন সেই সেলটাকেই বলা হয় অ্যাক্টিভ সেল। এই যে এইটা হলো ভার্টিক্যাল স্ক্রল বার, এইটা হচ্ছে হরাইজন্টাল স্ক্রল বার। এই যে শীট গুলো এখানে দেখা আছে, এটা বইয়ের ওই ছবিটাই এখানে তোলা আছে। তা এইটা গেল। এখন স্যার স্ট্যাটাস বার কোনটা? হ্যাঁ, স্ট্যাটাস বার স্ট্যাটাস হ্যাঁ একটা অ্যাক্টিভ প্যাসিভ এইটা যেটা নির্দেশ করে আপনার এখানে স্ট্যাটাস বারটা, আচ্ছা আমি এটা দেখাচ্ছি, আমার নিজেরও এখন খেয়াল আসছে না। এইটা হচ্ছে যে শীটের অ্যাক্টিভ স্ট্যাটাস নাকি এইটার অ্যাক্টিভ না, সেইটা ইন্ডিকেট করে যে বারের দ্বারা। এইটা এই যে নিচেই যেটা দেখা যাচ্ছে, এই যে এখানটাই এই জায়গাটায় কিছু লেটার ওঠে আর কি, এখানে সেটা দেখানো নাই, সেইগুলা দেখে আর কি এর স্ট্যাটাসটা বোঝা যায়। এইটা দাঁড়ান আমি একটু দেখি, এই যে এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন এখানে যে চারটে,
আপনাদের বইতে এটা দেখেন 402 নম্বর পেজে আছে। At the bottom of the screen, at the horizontal score are the horizontal bar and the status bar which displays information. এই যে স্ক্রল বার যেটা দেখাচ্ছে নিচে এই যে সেলের মতো চেহারা যেগুলো দেখা যাচ্ছে এইটাই হচ্ছে স্ট্যাটাস বার। এইটা কিন্তু একটা অ্যাক্টিভ স্ট্যাটাস বারের ক্ষেত্রে এখানে বিভিন্ন মানে নাম্বার বা এই ধরনের কিছু ওঠে, যেমন ওই যে নিচে দেখেন লেখা আছে যে লক নাকি ক্যাপস লক, নাম লক, এগুলো সব এখানে আসে। ওই স্ট্যাটাসটা দেখাই দেয় আর কি, যে the Excel information displays will vary according to what you are doing. তার মানে স্ট্যাটাস বার যেটা আছে এটা কিন্তু আপনাকে এদিকে তাকালেই বোঝা যাবে যে আপনি এখানে কি কাজ করছেন। When you open a new workbook, there are indicators to the right of the status bar that are highlighted if the caps lock key, number locks key or scroll key is activated. এই যে আপনি কিবোর্ডে যে ক্যাপস লক কি বা অন্যান্য যেগুলো আছে এইগুলো যখন আপনি এই কাজ করার সময় টিপ দিবেন তখন কিন্তু এখানটাই এইগুলো শো করবে। এরপরে স্ক্রল বার গেল, স্ট্যাটাস বার গেল, টুল বার গেল। এইটা দেখালাম যে স্ট্যান্ডার্ড টুল বার, এগুলো সবসময় যে দেখা যাবে তা না। আপনি যদি দেখতে চান তাহলে এগুলো রাখতে পারেন, আবার যদি মনে করেন যে না আপাতত দরকার নেই তাহলে এগুলোকে আড়ালে দিয়ে দিতে পারেন। এরপরে আমাদের যেটা আছে গুড স্প্রেডশিট ডিজাইন, এইটা আছে আপনার পেজ নাম্বার 403-এ। এইগুলো একটু থিওরিটিক্যাল কোশ্চেন আসে এখান থেকে, যে গুড স্প্রেডশিট ডিজাইন যদি অবজেক্টিভ অফ এ গুড কেন করা হয় সেটা হচ্ছে এখানে কিছু লেখা আছে, আপনাদের বইয়ে পয়েন্ট দেওয়া আছে। টু এনশিওর দ্যাট দ্য স্প্রেডশিট ইজ as error free as possible, যে মানে স্প্রেডশিটটা যতটা সম্ভব যাতে ভুল না থাকে সেইটাই চেষ্টা করতে হবে। টু এনশিওর দ্যাট দ্য স্প্রেডশিট ক্যান বি ইউজড উইদাউট মাস ট্রেনিং অফ কন্ট্রোল। স্প্রেডশিটের ইউজার যারা হবে, কারণ স্প্রেডশিট তৈরি যারা করে তারা হচ্ছে কম্পিউটার জ্ঞান সম্পন্ন, কিন্তু এটার যারা ব্যবহারকারী তারা অতটা নলেজেবল, টেকনিক্যাল নলেজ নাও থাকতে পারে। তারা যাতে সহজেই এটা কম ট্রেনিং এ, কম নিয়ন্ত্রণে এটার উপরে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। তারপরে টু মিনিমাইজ দ্য ওয়ার্ক রিকোয়ার্ড টু এনহ্যান্স অর চেঞ্জ দ্য স্প্রেডশিট, এবং আমি যদি স্প্রেডশিটের তথ্য পরিবর্তন করতে চাই তাহলে যেন আমাকে মিনিমাম এফোর্ট দিয়ে সেটা আমি করাতে পারি। তা এই জিনিসগুলোই আপনাদের এখানে আসে, থিওরিটিক্যাল প্রশ্ন এখান থেকে মাঝে মাঝে অল্প 2-4 নম্বরের আসে। মূলত এখান থেকে আসে এ পর্যন্ত যা দেখেছি একটা অঙ্ক দেয় হয়তো 5-6 নম্বরের, সেই অঙ্কগুলো। তার আগে হচ্ছে যে আমি দেখাই দেবো যে স্প্রেডশিটে আসলে ফর্মুলা গুলো কিভাবে করা হয়। যেমন এখানে ঘরের ভিতর, আর এটা সাধারণত মনে করেন যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ পাওয়ার এইগুলো সব করতে চাচ্ছি, তাহলে এখানে কিভাবে সেই ফর্মুলা গুলো করবো তার আগে ডিসিশন নিতে হবে যে আমি ফর্মুলা যে করবো এখানে ভেরিয়েবল গুলো কি কি। যেমন মনে করেন যে এখানে আমি লিখলাম এক্স ইকুয়াল টু, এখানে যদি আমি 5 লিখি এই 5 কিন্তু কোনো কাজে লাগানো যাবে না, এই 5 কিন্তু ম্যাথমেটিক্যাল কম্পিটিশনে অংশ নিতে পারবে না। কারণ এখানে 5 একটা নিউমেরিক্যাল ভ্যালু, এর সাথে কিন্তু আমি ওই যে অ্যালফাবেটিক ভ্যালু এক্স সমান চিহ্ন এইগুলো বসিয়ে দিছি, একই ঘরে এগুলো থাকবে না। যেমন এক্স ইকুয়াল টু যদি 5 লিখতে চাই তাহলে 5টাকে পাশের ঘরে দিয়ে দিতে হবে। দিলে দেখেন এখন মনে হচ্ছে যে একটু খাপ ছাড়া মনে হচ্ছে, কোথায় বাঁ পাশে এক্স ইকুয়াল টু লেখা রয়েছে, এটার বাঁ পাশে 5 লেখা রয়েছে। এটাকে যদি একটু দৃষ্টিনন্দন করতে চান তাহলে এই জায়গাটায় কার্সর এনে আমি এক্সটাকে ডাইনে সরাইতে চাচ্ছি, ডাইনে সরাবেন কিভাবে সেইটা একটু দেখিয়ে দিই। জানান এই যে এখানে ক্লিক করেন, এই দেখেন ডাইনে চলে আসছে। আবার এইটাকে মনে করেন যে আপনি বাঁয়ে সরাইতে চান, এই যে এখানে চলে যান, অ্যালাইন টেক্সট লেফট
এখানে টিপ এই যে চলে আসে, দেখেন এখন কিন্তু এক্স ইকুয়াল টু 5 লেখাটা আরো সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এক্স এবং সমান চিহ্নটা এক ঘরে, 5 কিন্তু আর এক সেলে। এখন এই 5 কিন্তু ক্যালকুলেশনে অংশগ্রহণ করতে পারবে। আবার মনে করেন আর একটা ওয়াই ভেরিয়েবল আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এর মান মনে করেন যে 4। এই ঠিক একইভাবে যে এইটাকে আমি নিয়ে নেব ডান দিকে আর এইটাকে নিয়ে নেব বাম দিকে, তাহলে এইটা কাছাকাছি চলে আসলো, ওয়াই ইকুয়াল টু 4 লেখা গেল। এখন মনে করেন আপনি একটা মান বের করতে চাচ্ছেন যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা কিভাবে বের করবেন? এবং আপনার প্রথম কথা হচ্ছে যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর যে মানটা বেরোবে সেটা আমি কোন সেলে বের করব? মনে করেন যে এখানে সেল এইটার নাম হলো D3, এইটার নাম হলো E3, এইটার নাম হলো F3, এইটার নাম হলো G3। এই যে এখানে সব সেলের অ্যাড্রেস উঠে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার মান বের করব। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি যদি এক্সেল এর ভাষায় লিখতে চাই, তাহলে যেটা লিখতে হয় সেটা হচ্ছে দেখেন এক্স, আমরা এক্স স্কোয়ার লিখি কি এক্স এর মাথার উপরে ডান পাশে 2 লিখে দিই, কিন্তু এখানে এক্সেল শিটে এই পাওয়ারটা কিভাবে লেখা হয় সেটাই হচ্ছে বিষয়। পাওয়ারটা জন্য আমরা এই ক্যারেট সাইন একটা দিই, সেটা দেখেন আপনাদের এই কিবোর্ডে যারা ল্যাপটপ বা কম্পিউটারে আছেন 6 যে বাটনটা আছে 6 এর উপরে এটা আছে, শিফট টিপ করে যদি ওখানে দিয়ে দেখেন এই যে পয়েন্টটা আসলো, এরপরে যদি আমি 2 লিখি এইটার মানে হচ্ছে এক্স স্কোয়ার। আশা করি বোঝা গেল? এইটা হচ্ছে এক্স স্কোয়ার, আমি চাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই আবার ওইভাবে দিই, এইটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এই যে সমান চিহ্ন হয়ে গেল। তার মানে এই আমি চাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা কত সেইটা বের করতে। সেইটা যেহেতু সমান চিহ্ন দিচ্ছি, আমি চাচ্ছি যে যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু এবং অ্যালফাবেটিক ভ্যালু এগুলো আলাদা আলাদা সেলে বসে বা বসাতে হয়, তখন এইটাকেও আমি একটু ডান দিকে সরিয়ে দিলাম, আর এখানে আমি বসাইতে চাচ্ছি ওর ভ্যালুটা। এখন ভ্যালুটা আনার জন্য আমাকে কি করতে হবে? ভ্যালুটার জন্য মনে করবেন যে কোনো ভ্যালু বের করতে হলে এখানেও করা যায়, অথবা এই যে একটা সাদা বার দেখছেন এটাও একটা বার, এইটাকে বলা হয় ফর্মুলা বার। অর্থাৎ এইটা কিন্তু ফর্মুলা না, ফর্মুলা মানে এইটা বোঝার জন্য এক্সেল এর শিটে একটা এক্সপ্রেশন আমি তৈরি করলাম। কেন তৈরি করলাম? আমি যেন বুঝতে পারি যে এখানে যে ভ্যালুটা আছে এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু। এইটা কিন্তু এমনিতে কিছুই বোঝা যাবে না, এখানে একটা সংখ্যা চলে আসবে, এখানে দেখে তারপরে আমি বলবো যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালুটা কিভাবে আনবো? আপনি চলে যাবেন ফর্মুলা বারে, ফর্মুলা বারে দেখেন এখানে যে কার্সন মিশিয়ে এই সেল অ্যাড্রেসটা কত, I3, ক্লিয়ার তো? I3, এই I3 সেলে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মানটা আনতে চাচ্ছি। যেই আমি এখানে কার্সরটা নিলাম, এই দেখেন এখানে I3 চলে আসছে ফর্মুলা বারে। I3 ইকুয়াল টু, এখানে এবার চলে যান, ইকুয়াল টু সাইনটা দেন, এই যে I3 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স মানে এক্স এর মান কত? এই দেখেন এক্স এর মান 5, কিন্তু আমি কিন্তু এখানে 5 লিখবো না, অ্যাটেন্টিভ, এখানে কিন্তু আমি 5 লিখবো না, 5 লিখে করলেও হবে, কিন্তু আমি যেহেতু এক্সেল শিটটাকে ক্যালকুলেশনে ব্যবহার করব সেল অ্যাড্রেস লিখবো। তাহলে 5 কোন সেলে আছে? এই যে এই সেলে আছে, এই সেলটার অ্যাড্রেস কি? E3। এইটা আপনি হাতে টাইপ করেও E3 লিখতে পারেন ওখানে, অথবা এখানে কার্সরটা নিলেই ওখানে E3 চলে আসবে। বলছে E3 মানে এক্স স্কোয়ার, তার মানে স্কোয়ার মানে যে ওই সাইন আমরা জানি স্কোয়ার 2, এই যে স্কোয়ার মানে হচ্ছে এই যে ক্যারেট 2, এইটা হচ্ছে E3 স্কোয়ার হয়ে গেল। এর সাথে যোগ দেব, যোগ চিহ্ন দিলাম। এর ওয়াই ভ্যালু, ওয়াই এর ভ্যালু কত জায়গায় আছে? G3 তে। তাহলে এখানে কার্সর নিয়ে আসেন, দেখেন G3 স্কোয়ার মানে কি এই ক্যারেট 2, এই যে হয়ে গেল। আমার ফর্মুলা কিন্তু লেখা শেষ। এখন আপনি এন্টার টিপ যদি দেন, এখানে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালু চলে আসার কথা, দেন এন্টারে টিপ, দেখেন 41। আপনি এখন এইটাকে দেখতে সুন্দরের জন্য এটাকে নিয়ে আসেন
একটু বাঁ দিকে এই যে চলে আসলে 41, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 41। আপনি দেখেন 5 5 25 4 4 16 যোগ করলে 41। তাহলে কিভাবে এক্সেল শিটে ফর্মুলা। এখন আপনি মনে করতে পারেন যে স্যার এ তো এক্সেল শিটে করতে গেলে তো অনেক কিছু করা লাগছে, এটাতে এমনি খাতা কলমে করলে তো আরো তাড়াতাড়ি হতো। অবশ্যই তাড়াতাড়ি হতো, কিন্তু এইটা তো আমি একটা সিম্পল এক্সাম্পল, অতি সিম্পল একটা এক্সাম্পল দেখালাম। অনেক জটিল ফর্মুলা আছে যেগুলো আপনার ওই খাতা কলমের চেয়ে এক্সেল শিটে অনেক অনেক সুবিধাজনক। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এক্সেল শিটের ডেটা ডাইনামিক। আপনি একটা ফিগার চেঞ্জ করলে অন্যগুলো অটোমেটিক। যেমন মনে করেন আপনি 5 এর জায়গায় 6 লিখলেন এক্স এর মান, দেন 6 লিখে এন্টার টিপ দেন, দেখেন ওই 41 চেঞ্জ হয়ে যাবে। 41 চেঞ্জ হয়ে কত হবে? 6 36 4 4 16 50 হবে। দেখেন এন্টারে টিপ দেন, ওই যে 52, এই যে অটোমেটিক 52 হয়ে গেল। আবার ওয়াই এর মান চেঞ্জ করে দেন, মনে করেন 2 দেবেন, 4 হবে না, এটা ভেরিয়েবল 2 দেবো, আবার এন্টারে টিপ দেন, ওই দেন অটোমেটিক চেঞ্জ হলো। এই যে অটো চেঞ্জ সিস্টেমটা, এইটা কিন্তু এক্সেল শিটে খুব সহজে হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে এক্সেল শিটে কিভাবে কাজ করে। আপনারা শুনতে পাচ্ছেন তো আমার কথা? জি স্যার। আচ্ছা, এখানে এটা একটা সিম্পল সূত্র দিলাম। এখন মনে করেন যে কালকে আমি আপনাদেরকে শেষ করলাম হচ্ছে ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স। এই জায়গাটাই ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স এর আমরা লাস্টের দিকে কিন্তু বেশ কিছু সূত্র দেখিয়েছিলাম আপনাদেরকে, বেশ একটু বড় বড় সাইজ, বলেছিলাম এগুলো মুখস্থ করবেন। সেগুলো কোনগুলো? আমরা যদি যাই এরকম একটাতে, এটা কি আছে মনে করেন এইটাই একটা, অথবা এরপরে এই যে নিচে একটা, এই একটা, এই সমস্ত যে কোনো সূত্র, এইগুলো সব কিন্তু এক্সেল শিটে করা সম্ভব। যে আপনার এখানে ইমিডিয়েট অ্যানুইটি বা অ্যানুইটি ডিউয়ের যে ফর্মুলা গুলো আছে সেইগুলোর আমরা ওখানে কিন্তু নিয়ে আসতে পারি। তা এইরকম একটা সূত্র যদি আমরা এরকম দেখাতে চাই, যেমন ধরেন যে উপরে এই যে অ্যানুইটির যে ফর্মুলা গুলো আছে, এই যে নিচের যে সূত্রটা আছে মনে করেন এইটা, এই সূত্রটা দিয়ে যদি আপনি একটা লোনের কিস্তি বের করতে চান, এটা টার্মিনাল ভ্যালু, এটা অনেকটা ডিপিএস টাইপের। তা এইটা থেকে আমরা লোনের কিস্তি ওই সূত্রে কনভার্ট করতে পারি যে আমাদের দরকার যে কিস্তির পরিমাণ কত, এই যে এর ভ্যালুটা কত সেইটা। আর আরেকটা আছে যেটা হচ্ছে মর্টগেজ টাইপের, যেটা আমরা শিখেছিলাম যে কিস্তি কত বেরোবে সেটা, এই যে বলেছিলাম যে প্রেজেন্ট ভ্যালুর এখানে আপনারা ওই লোনের অ্যামাউন্টটা বা মর্টগেজ অ্যামাউন্টটা বসিয়ে দেবেন এবং এর মানটা বেরোবে কত সেইটা আমাদেরকে বের করতে হবে। যেমন মনে করেন যে এই একটা অঙ্ক, এখানে ফর্মুলাটা কি ছিল, এখানে কি কি ছিল? একটা ছিল প্রেজেন্ট ভ্যালু, মানে লোন আমি কত নিলাম, 5,000 হলো কিস্তি, মনে করেন এইটা বের করতে হবে। তারপরে এইটা রেট অফ ইন্টারেস্ট, যদি মান্থলি হয় তাহলে কি করতে হবে, ইয়ারলি হইলে সরাসরি ওইটার পাওয়ার বা এই জায়গাটায় সরাসরি ইন্টারেস্ট রেটটা লেখা যাবে। তা আমরা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম, ওই যে কিস্তি নির্ধারণের অঙ্ক, ওইটা কোন স্টেজে করেছিলাম আমি দেখে নিই একটু। এনপিভি, এটা হচ্ছে অ্যানুইটির ক্ষেত্রে আমরা করেছিলাম, এই যে অ্যানুইটি এইগুলোই। তা এখানে যেমন এই যে এই অঙ্কটা, এখানে কিস্তিগত 12,002 টাকা বেরোলো, যেমন এই একটা অঙ্ক। এই অঙ্কটাই যদি এক্সেল শিটে করেন তাহলে কিভাবে করতে হবে, আমরা কিন্তু এইটাও একটু দেখতে পারি। এটা আপনারা একটু সময় লাগবে যদিও, কিন্তু এই অঙ্কটা দেবে। এখন এই অঙ্কটা আমি করলাম যেটা যে x = 6 y = 2, এটা বের করলাম। এটা একটা আমি মনে করলাম যে না, এই শীটটা যেহেতু 4 নাম্বার শীটে বেরোয় গেছে, আমি অন্য ফ্রেশ শীট ব্যবহার করবো, এই যে 3 নাম্বার শীটে চলে গেলাম। এই শীটে আমরা যদি ওই ফর্মুলাটা দিয়ে আমি এর মান মানে মান্থলি ইনস্টলমেন্টটা কত বের করতে চাই, তাহলে আমার কি কি দরকার হয়, ওখানে আসলে আমার কি কি দরকার হবে। মনে করেন আমি এই সেল থেকে শুরু করলাম, দেখার জন্য প্রথম সেলটাকে
অমিট করলাম। ফার্স্ট হচ্ছে যে আমার লোন অ্যামাউন্টটা কত, লোন ভ্যালু, লোন ভ্যালুটা কত, এইটা ধরেন যে এই যে লেখলাম। এখন দেখেন লোন ভ্যালুটা কিন্তু এই ঘরের ভিতর মনে হচ্ছে আসছে না, এদিকে বেরোয় যাচ্ছে। তাহলে আপনি উপরে যখন কার্সরটা নেবেন এই বাউন্ডারিতে, এটা কিন্তু দেখেন এইরকম যোগ চিহ্ন থেকে ওই রকম আকার ধারণ করবে। একটু ডাইনে এই বাঁ হাতে এটা পুশ করে ডান হাত দিয়ে এটাকে সরিয়ে দেবেন, তাহলে দেখেন এইটা চলে আসলে। এখন আরো যদি সরাইতে, আরো সরানোর দরকার আছে এখানে। এখন এখানে এই যে আপনি ডাবল ক্লিক করলে আবার কার্সরটা ওখানে ব্লিঙ্ক করছে, এখানে সমান চিহ্ন দেন। মনে করেন যে এটা লোন ভ্যালু, এইটাকে যদি আমি পি বলি বা প্রেজেন্ট ভ্যালু যদি আমি বলতে চাই, তাহলে পিভি ইকুয়াল টু, এখানেও দেখেন আবার ওইটা সীমানা ছাড়িয়ে চলে গেছে। তাহলে এখানে এটা আরো সরাবেন, এই যে সরিয়ে দিলাম, ব্যাস। এখন লোন ভ্যালু কত সেইটার একটা ভ্যালু বেরোবে, এটা আমি পরে দিচ্ছি। আর কি দরকার হয় আমার, রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, ইন্টারেস্ট রেট পার অ্যানাম বা পিএ ইকুয়াল টু, এটাও দেখেন নিজের সেল ছাড়াই বাইরে চলে গেছে। তাহলে এইটাকেও একটু চওড়া করে দেন। এই কত পার্সেন্ট সেটা এখানে আমরা লিখবো, একটু পরে লিখছি। আর কি দরকার, টেনিউর বা মেয়াদটা কত লোনের, টেনিউর, এটা কিসে, এটা ইয়ার্সে যদি দিই, ইয়ার্স সমান এটা কত, এইটাও সীমানার বাইরে চলে গেছে। তাহলে এইটাকেও আবার একটু বড় করে দিলাম। এইটা আর কি দরকার আছে আমার, সেইটা আমার দরকার হচ্ছে এখন ইনস্টলমেন্টটা কত হবে, আমি এইটাই চাচ্ছি, সেটা হচ্ছে এর মান। তাহলে এখানে লেখেন ইনস্টলমেন্ট, এটাকে আমরা কি দিয়ে বলি, এটা এ দিয়ে বলি, এ সমান, এই যে ইনস্টলমেন্ট এ সমান কত, সেইটা আমাকে বের করতে হবে। তাহলে দেখেন এই যে লেখাগুলো লিখলাম, এটা যে সেলে লিখলাম ওই সেলে কিন্তু আমি একটারও ফিগার লিখবো না, নাম্বার লিখবো না। না লিখে মনে করেন আমি যদি ওই অঙ্কটাই যাই যেটা আপনাদেরকে দেখালাম, এই অঙ্কটা এখানে কত, মিস্টার ডেভিড লোন নিল কত, এটা 10 লক্ষ টাকা, 12% পার অ্যানাম ইন্টারেস্ট, 15 বছর মেয়াদ। এখন আপনার এই অঙ্কটাই আমি চাচ্ছি যে মান্থলি ইনস্টলমেন্ট বের করতে হবে, যে ইনস্টলমেন্ট এ দরকার হলে এটাকে লিখে দেন মান্থলি, যে মান্থলি ইনস্টলমেন্টটা কত, বা আপনি মান্থলিটা প্রথমেও লিখতে পারেন, কার্সরটাকে বাঁ পাশে নিয়ে আসেন, মান্থলি, মান্থলি ইনস্টলমেন্ট। এখন দেখেন এটা আরো ছাড়িয়ে চলে গেল। এখন আরো ছাড়িয়ে চলে গেলে আমি যদি এটা আরো চওড়া করি তাহলে উপরেরটা ডিস্টার্ব হবে। অতএব আপনি এখানে থেকে, এখানে আর একটা সিস্টেম আছে দেখেন, এই সেলটাকে ফরম্যাট করবো, এই যে ফরম্যাটে এই যে উপরে টুলবারের ভিতরে যেখানে লেখা আছে ফরম্যাট, ফরম্যাটের ক্ষেত্রে অথবা এই হচ্ছে একটা পদ্ধতি। আর একটা হচ্ছে যে এই যে সেলে আছেন আপনি, এই সেলে থাকতে ডান বাটন টিপ দেবেন, দিলে নিচের দিকে দেখবেন আবার ফরম্যাট আছে। কোন জায়গায় আছে, এই যে নিচে ফরম্যাট সেল, এখানে ক্লিক করেন, দেখেন এই যে এটা চলে আসলো, একটা উইন্ডো চলে আসলো। এইটা আপনার এখানে আপনি অ্যালাইনমেন্ট ঠিক করতে চাচ্ছেন, তার মানে যে এই যে এটা লম্বা হয়ে গেছে, একটা অংশ নিচের দিকে দিয়ে দেওয়া যায় কিনা। তাহলে এটাকে এইভাবে করবেন, এই যে ওয়ার্ড টেক্সট করলে ওকে দিয়েই করবেন, দেখেন এই যে এটা অটোমেটিক এইরকম হয়ে গেল, যে মান্থলি ইনস্টলমেন্ট এইরকম। আর একটা পদ্ধতি আছে যে এটাকে আপনি চওড়া করে দেবেন, তাতে এক লাইনে হয়ে যাবে। এই যে বিষয়টা, চারটে জিনিস আমার দরকার, যে মান্থলি ইনস্টলমেন্ট কত, আমার সময় কিন্তু দেওয়া আছে বছরে, ইন্টারেস্ট রেটও দেওয়া আছে বছরে, তার মানে এখানে কিন্তু এম আসবে, এম এর মান কত, সেটা হলো 12, সেটা আমি এখানে লিখলাম না। তাহলে আমার টাকার পরিমাণ হচ্ছে 10 লক্ষ, এটা 10 লক্ষ টাকা। ইন্টারেস্টেড 12% বা পয়েন্ট, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি অথবা এইভাবেও দিতে পারেন, 0.12, 12% পার অ্যানাম। ইয়ার্স কত, 15 লেখে ইয়ার্স এখানেই আছে, অথবা ইয়ার্স পরের সেলে লিখবেন, কিন্তু এখানে সংখ্যা ছাড়া অন্য কিছু লিখবেন না। আমি এগুলোকে একটু বাঁ দিকে শিফট করে দিই, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। দেখেন এই যে বাঁ দিকে চলে গেল, এইটাকেও বাঁ দিকে সরিয়ে দিই,
এইটাকেও বাঁ দিকে সরিয়ে দিই, লেফট অ্যালাইনমেন্ট। এই জায়গাটাই আমার দরকার যে মান্থলি ইনস্টলমেন্ট কত। এখন মান্থলি ইনস্টলমেন্ট কত, এইটার তো ফর্মুলা লাগবে। এই ফর্মুলাটা আবার এখানে কার্সর রাখলে এই ফর্মুলা কিন্তু আমাকে ফর্মুলা বারে লিখতে হবে। এখন ফর্মুলা বারে লিখতে হলে কি ফর্মুলা লিখবো? এই সেলটার অ্যাড্রেস হলো C5। ফর্মুলাটা কি হবে আমি জানি, ফর্মুলাটা হলো এই যে এইটা হবে। তাহলে প্রশ্ন আসছে যে এখান থেকে A ইকুয়াল টু কত? E ইকুয়াল টু এই যে PV বা 10 লক্ষ টাকা, এর সাথে এই R/M গুণ হয়ে যাবে, আর এই থার্ড ব্র্যাকেটের অংশটা নিচেই যেয়ে ভাগ হয়ে যাবে। এইটা ক্লিয়ার কিনা সবার কাছে? এই যে দেখেন ফর্মুলা কিন্তু এটা বোঝা যায় যে ফর্মুলা এইটার থেকে এইটাই আসলাম। জি স্যার। এখন A ইকুয়াল টু যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমি ওখানে ফর্মুলা বারে লিখবো। সেখানে কি করতে হবে? এই যে প্রেজেন্ট ভ্যালু বা 10 লক্ষ, এর সাথে গুণ দেব আর ভাগ দেব M দিয়ে এইটা একটা ব্র্যাকেটে আটকিয়ে দেবো। ব্র্যাকেটে কেন আটকাবো না, কারণ এই যে একটা ভাগ, বড় দাগ মানে একটা ভাগ চিহ্ন, তারপরে এই ভাগ সাইনটা দেবো। এক্সেলে ভাগ মানে হচ্ছে স্ল্যাশ, ওই যে আমি একটু পরে দেখাচ্ছি, ওই স্ল্যাশটা দিতে হবে। তারপরে নিচেই আর একটা ব্র্যাকেটের ভিতরে এই জিনিসটাকে আটকাবো, যে 1 মাইনাস এইরকম। এখন এইটা যদি আমি করি তাহলে আমার ফর্মুলাটা কিভাবে লিখবো? আমি এই ফর্মুলা বারে চলে যাই, আর এক্সেলে ফর্মুলা লেখার প্রথমেই সমান চিহ্ন দিতে হয়, এটা খেয়াল রাখবেন। দেখেন ওখানে যে সমান দেখেন এই সেলে সমান চলে আসছে, তো এখানে সমান চিহ্ন। এরপরে আমি বলেছি যে ওই লোন ভ্যালু যেটা প্রেজেন্ট ভ্যালু সেইটা লিখতে হবে। প্রেজেন্ট ভ্যালু হইলে 10 লক্ষ, তাহলে এখানে ক্লিক করেন, এই সেলের অ্যাড্রেস অটোমেটিক ওখানে চলে আসলো। এইটাকে গুণ দেব কি দিয়ে? আর দিয়ে। আর কত? এই যে এই সেল। দেন তাই গুণ মানে কি? গুণ মানে কিন্তু স্টার, এটা খেয়াল রাখেন। গুণ মানে এক্সেলে স্টার। কত গুণ দেব? ইন্টারেস্ট রেট, সেটা কোন সেলে আছে এখানে কিন্তু এখানে কিন্তু 12% লাগবো না, এখানে লাগবো 12% যে সেলে আছে সেই সেলের ওখানে এই যে ক্লিক করলাম, ওই যে চলে আসলো। আর ভাগ দেব কি আছে? ভাগ দেব M দিয়ে। M মানে কত? এখানে M মানে 12। তবে আপনি এমটাও কিন্তু যদি চান এখানে লিখে নিতে পারেন, M ইকুয়াল টু 12। তাহলে কিন্তু ওই 12 না লিখে আমি এই সেলটাই এখানে লিখতাম, যেহেতু এটা সহজ, অতএব আমি 12 লিখলাম। দেখেন ওই যে দাগ, এই যে আমার ফর্মুলা যেটা ছিল, ফর্মুলার যে উপরের অংশ কিন্তু লেখা হয়ে গেল। যেহেতু উপরের অংশ সব অনেকগুলো আছে, এই সবগুলাকে আমি একটা ব্র্যাকেটে আটকিয়ে দেবো, যাতে টোটাল ইফেক্টটাকে, এই যে ভাগ, এখানে ব্র্যাকেটটা সবসময় ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়, খেয়াল রাখবেন এক্সেলে। এই যে এখানেও ব্র্যাকেট শুরু করলাম, এখানে ব্র্যাকেট শেষ করলাম, এই যে এটা হলো উপরের অংশ। আমার নিউমারেটর হয়ে গেল। এখন ডেনোমিনেটর দিয়ে ভাগ করতে হবে। ভাগ মানে এই যে বললাম, এই যে এই সাইনটা হলো ভাগ এক্সেলে। ওই যে আগেও দিছি, 12-র আগে একটা ভাগ চিহ্ন দিছি। এখন ভাগ দেওয়ার পরে নিচেই কি লিখবো, নিচেই কি লিখবো সেটা কিন্তু ওই ফর্মুলা আমাকে বলে দিচ্ছে, যে নিচেই এই জিনিসটা। এখানে দেখেন ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট একটা আছে, কিন্তু এক্সেল শিটে সমস্ত গুলোই ফার্স্ট ব্র্যাকেট দেবেন এবং যতটা ইচ্ছা প্রয়োজন ততটা দিবেন। কিন্তু একটা শর্ত মেনে নিতে হবে, যে কয়টা ফার্স্ট ব্র্যাকেট শুরু করবেন ক্লোজিংও কিন্তু সেই কয়টা হতে হবে। যদি একটা গরমিল হয় তাহলে কিন্তু ভুল সিগন্যাল দেবে। এখানে যেমন থার্ড ব্র্যাকেট একটা শুরু করছি, একটা ক্লোজ করছি, ব্যাস ফুল কমপ্লিট। ফার্স্ট ব্র্যাকেট একটা শুরু করছি, একটা শুরু করছি, এটা কমপ্লিট। ওখানে সবগুলাই ফার্স্ট ব্র্যাকেট দেবো, কিন্তু যে কয়টা এই বাঁ দিক থেকে ওই দিকে মুখ করাই দেবো, ডান দিক থেকে উল্টা দিকে মুখ করাই দেবো, ঠিক সেই কয়টা হতে হবে। তাহলে প্রথমেই আছে ব্র্যাকেট একটা শুরু করে 1 মাইনাস দেবো, তারপরে এই টোটাল জিনিসটাকে আবার ব্র্যাকেটে বন্দি করবো, আবার নিচেরটাকে ব্র্যাকেটে বন্দি করবো, মানে অনেকগুলো ব্র্যাকেটের বিষয় চলে আসে। আমরা এখন ওইটার দিকে একটু যাই যে কিভাবে করব। এখন এখানে আমি মনে করি যে ওই যে 12 ইউজ করলাম, 12টাকে 12ই রাখতে পারেন, সাধারণত লোন মান্থলি হয় কিস্তি। আর একটা হচ্ছে M এখানে ডিজাইন করে নিতে পারেন, তবে সেইটাই যাচ্ছি না। তাহলে এখানে ফর্মুলা নিচের যে অংশ, আমি ফার্স্ট ব্র্যাকেট আগে 2-3টে শুরু করে রাখি, 2-3টে শুরু করলাম মানে আবার পরে যাতে এই দিন আছে আমি একটা দিয়ে শুরু করি, যদি লাগে পরে আমি দেখাবো। তাহলে ওখানে আছে 1,
তারপরে মাইনাস মাইনাসই ব্যবহার হয়, মাইনাস এবং প্লাস এক্সেল শিটে মাইনাসই থাকে। এখন যেটা থাকবে আবার ব্র্যাকেট দেন, ব্র্যাকেট কই, এই যে ব্র্যাকেট শুরু করলাম, দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ব্র্যাকেটের। আচ্ছা এইটা যখন হলো এখন কি আছে, এখন হচ্ছে 1 মাইনাস যেটা আছে এই, আমি আবার একটু ফর্মুলায় যাই, দেখেন এই যে 1 মাইনাস, তারপরে কিন্তু লব বাই হর আছে, অর্থাৎ লব হচ্ছে 1, তাকে ডিভাইড করতে হবে হরের একটা অংশ দিয়ে। হরের অংশের ভিতরে আবার অনেকগুলো পার্টস আছে যেগুলোর অনেকগুলো ব্র্যাকেট ইউজ হবে। তার মানে 1 কে এই পুরা জিনিসটা দিয়ে ভাগ করতে হবে, তার মানে এই পুরা জিনিসটাকে একটা ব্র্যাকেটে আটকাইতে হবে, করে 1 বাই সেই ব্র্যাকেট। এখন আমরা দেখি কি করতে হবে, তাহলে এখানে 1 ডিভাইডেড বাই, এখন বাকি নিচে যেটা আছে এটাও ব্র্যাকেটে দিতে হবে। এখন ব্র্যাকেট একটা বেশিও লাগতে পারে। এখানে কি ছিল, আমরা আবার যাই, ব্র্যাকেটে ছিল কি নিচে 1 প্লাস 8 বাই 12 হোল টু দি পাওয়ার n ইন্টু 12। তাহলে এটা কি আছে, আপনি লেখেন 1 প্লাস 8 বাই 12, আর মানে কি, আর মানে হচ্ছে এই যে এইটা 0.12, দেন এখানে এই যে E3, আর মানে হচ্ছে E3 বাই 12 হোল টু দি পাওয়ার, হোল টু দি পাওয়ার করতে হলে কিন্তু এখন ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করেন একটা। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যেই আমি এখানে ব্র্যাকেট দেবো একদম বাইরের ব্র্যাকেটটা একটু ব্লিঙ্ক করে উঠবে, দেখেন আমি দিচ্ছি একদম বাইরের দিকে তাকান, অথবা এই একদম এই যে এইটা ব্লিঙ্ক করে উঠবে, এখানে যে ব্র্যাকেট দেবো এইটা ব্লিঙ্ক করে উঠবে, খেয়াল করেন একটু, এই যে দিচ্ছি, এই দেখেন, তার মানে এইটার করেসপন্ডিং ব্র্যাকেট ওইটা, এইটা ক্লোজ হয়ে গেল। আরো কিন্তু অনেকগুলো আছে যেগুলো ক্লোজ বাকি আছে, এইটা ক্লোজ হয় নাই, এইটা ক্লোজ হয় নাই, আবার এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে। তাহলে এইটা যখন হলাম, এখন হলো বললাম কি হোল টু দি পাওয়ার mn, হোল টু দি পাওয়ার মানে পাওয়ার, পাওয়ার আমরা বললাম যে কি ক্যারেট ইউজ করি, এই যে এইটা। এখন কি দেবো, m ইন্টু n, যেহেতু m এবং n দুটো ডিজিট, এইটাকেও একটা ব্র্যাকেটে আটকাবো। m মানে কত 12, ইন্টু মানে স্টার, n মানে এই যে এইটা 15, এখানে ক্লিক করেন, এই যে চলে আসলো G3, ব্র্যাকেট ক্লোজ করেন, দেখবেন এইটা ব্লিঙ্ক করে উঠবে, ব্র্যাকেট ক্লোজ করলাম এই। কিন্তু এই যে জিনিসটা, এইটা কার পাওয়ার, পাওয়ার হচ্ছে এই যে 1 প্লাস আর বাই m, আর একটা ব্র্যাকেট ইউজ করেন এখানে শুরু করে দেন এবং এর করেসপন্ডিং এখানে একটা ব্র্যাকেট শেষ করে দেন, ব্যাস, তাহলে এটা একটা ইউনিট হয়ে গেল। আমাদের ফর্মুলা কিন্তু লেখা শেষ, কিন্তু এখন শুধু ব্র্যাকেট মিলাইতে হবে যে যে কয়টা শুরু করলাম সেই কয়টা শেষ করলাম কিনা। এই হলো 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে যে আরো কয়েকটা ব্র্যাকেট লাগতে পারে, সেইটা কেন, যেমন এই যে প্রথমে এই অংশটার ব্র্যাকেট একটা শুরু করছি একটা শেষ করছি, তাহলে এটা কমপ্লিট হলো। এই যে একটা শুরু করলাম, এইটার কিন্তু যেই আমি এটা ডান দিকে অ্যারো দিয়ে ডান দিকে যাব, তখন দেখেন আমার ডান পাশে কোনো ব্র্যাকেট কিন্তু ব্লিঙ্ক করছে না, তার মানে এটার করেসপন্ডিং বসে নাই ডাইনে, তাহলে এইটা বসে নাই। এরপরেরটা দেখেন এইটাও বসে নাই, এইটারও আমি যে ডাইনে বাইরে নিচ্ছি, ডান পাশে কোনো ব্র্যাকেট কিন্তু ব্লিঙ্ক করছে না, তার মানে দুটো হয়নি। আর একটাতে যাই, এইটা, হ্যাঁ এইটা করছে, তার মানে দুটো ব্র্যাকেটের ব্লিঙ্ক করছে না, তাহলে বাইরে আরো দুটো ক্লোজ করেন, ওই দেখেন এবার এইটা ব্লিঙ্ক করলো। তাহলে এই হলো আমার মোটামুটি ফর্মুলা কিন্তু লেখা শেষ। এই যে ফর্মুলা লেখা শেষ, এখন যদি এন্টারে টিপ দিই তাহলে এখানে কিন্তু কিস্তিটা চলে আসার কথা, যদি না আসে তাহলে আমার ফর্মুলার ভিতরে ভুল আছে, আবার দেখতে হবে কোথায় ভুল আছে। এটা কি বোঝা যায়? মোটামুটি বোঝা যায়। ফর্মুলা লেখার টেকনিকটা একটু জানিয়ে দিলাম, আপনারা আরো হয়তো অন্য বই দেখলে পরে ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু ফর্মুলাটা কিভাবে লিখতে হবে এবং এই যে ব্র্যাকেট অনেকগুলো শুরু করছি অনেকগুলো শেষ করছি, লাস্টের দিকে দেখেন শেষের ব্র্যাকেট এসে 4টে, কারণ কি আমি যদি শেষের একটা ব্র্যাকেটেরই ওই কার্সরটা একটু বাঁয়ে নিই তাহলে দেখবেন এই প্রথমটার সাথে বাঁ দিকে তাকান একটা ব্র্যাকেট ব্লিঙ্ক করে উঠবে, দেখেন ওই যে বাইরেটা, তার মানে ওইটার করেসপন্ডিং ব্র্যাকেট হচ্ছে ওইটা, ওইটার করেসপন্ডিং ওইটা। এইভাবে ব্র্যাকেট গুলা দিতে হবে। আর একটা কাজ করতে পারেন আরো সেফটির জন্য, একদম প্রথমে আর একটা ব্র্যাকেট দিয়ে একদম শেষে আর একটা ব্র্যাকেট দিয়ে একদম ক্লোজ করে দিতে পারেন। আমার মনে হয় ব্র্যাকেট আর লাগবে না। আমি এখন এন্টারে টিপ দিই, দেখি কি হয়। এন্টার, দেখেন চলে আসছে, তার মানে আমার ফর্মুলা ঠিক আছে।
এখন এটা তো ঠিক আছে, কিন্তু এখানে কার্সরটা আবার ব্যাক করাই নিলাম, দশমিকের পরে আসছে কয় ঘর? 5 ঘর দেখা যায়। এটা যদি আরো বড় করেন, এই দেখেন এইটা হয়তো শেষ হয়ে গেছে, 5 ঘরে ভাগ মিলে গেছে, সেই জন্য এরপরে 4 ঘর আসছে, আরো 10 ঘরও আসতে পারে। কিন্তু আমাদের দরকার তো 2 ঘর, তাহলে 2 ঘর রাখবো কিভাবে? এই যে এখানে কার্সরটা নিয়ে ডান পাশে বাটনে টিপ মারবেন, আবার ফরম্যাটে চলে যান। এই ফরম্যাটে গেলে ওইটা তো আপনার একটা নাম্বার, তাহলে নাম্বারে যান। কিসের নাম্বার? এটা দুটা, এই নাম্বারেও লিখতে পারেন, আবার কারেন্সিতেও যেতে পারেন। কিন্তু কারেন্সিতে গেলে একটা সমস্যা হচ্ছে, এখানে টাকা লেখা নেই, আছে ডলার। আমার তো এটা ডলার না, অতএব আমি কারেন্সিতে না গিয়ে নাম্বারে যাই। নাম্বারে গিয়ে দেখেন অটোমেটিক যেটা আসছে ডেসিমাল প্লেসেস 2। আপনি ইচ্ছা করলে দশমিকের পরে, এখন যদি আপনি ওকে করেন, দশমিকের পরে 2 ঘর থাকবে এবং অটোমেটিক রাউন্ডিং হয়ে যাবে। ওই যে আমরা বেসিক ম্যাথে যেটা শিখেছিলাম যে 5 বা 5-এর বেশি হইলে 1 যোগ হয়ে যাবে, ছোট থাকলে যা আছে তাই থাকবে। আর দশমিকের পরে যদি বেশি রাখতে চান, উপরে ক্লিক করবেন, 3, 4, 5 লিখে দেবেন এখানে। আর যদি কম রাখতে চান, এই যে কমাই দিলাম 2 ঘর। এই যে 2 ঘর হইলে এটা হয়ে যাবে 12,001 টাকা 68 পয়সা। আর যদি মনে করেন না পয়সা রাখবো না, তাহলে এটা আরো 2 বার দিয়ে যে 0 করে দেন। ওই দেখেন 12,002 টাকা হয়ে গেছে রাউন্ডিং। তাহলে আমি 2 ঘর রাখি, এই যে 2 ঘর রাখলাম। এখন ওকে করেন, এই দেখেন এই যে 12,001 টাকা। আমার ওই অঙ্কটার অ্যান্সার কত ছিল দেখেন তো, এই দেখেন 12,002 টাকা। তার মানে এটা ফুললি রাউন্ডিং করে এনেছে ফুল ফিগারে। তার মানে এইটা কিন্তু আমার এই যে মান্থলি কিস্তিটা হয়ে গেল। এবং মান্থলি কিস্তি, এই কিস্তিটা কতদিন পে করতে হবে? যেহেতু 15 বছর মানে 180 মাস এটা পে করতে হবে। এখন 180 মাসের কিন্তু আমি এখানে একটা রিপেমেন্ট শিডিউল বানাইতে পারি। 180 মাসের একটা রিপেমেন্ট শিডিউল বানাইতে পারি। আর একটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে যে যদি মনে করি যে আমি কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এইসব কিস্তি করব, তাহলে ওই 12 সরাসরি না দিয়ে এম এ যাওয়া ভালো। যেমন এম যদি আমি এখানে লিখতাম সমান চিহ্ন দিয়ে, এম মানে এখানে হলো 12 এইটা, তাহলে এম কে আমি একটু ডান দিকে চাপিয়ে দিই, আর এই 12কে বা দিকে চাপিয়ে দিই। আপনারা নিশ্চয়ই বুঝছেন যে এম মানে 12 কি মিন করে। তখন আমি কিন্তু এই যে ফর্মুলাটা এইটার জন্য লিখলাম এখানে আছে, এই ফর্মুলাটা দেখতে হইলে ওই সেলে কিন্তু ক্লিক করতে হবে। এখন আমি চাচ্ছি যে এখানে আর দেবো না, এই 12 লিখবো না, তাহলে 12-র জায়গায় কি লিখবো? 12-র জায়গায় এই যে সেলটা দিয়ে দেবো, যেহেতু এখানে সেল আছে, এই সেল দিয়ে দিলাম। ওই যে I3, দেখেন এই যে I আর এই যে 3, মানে এই সেলটা হলো I3 অ্যাড্রেস, I3 চলে গেল। আর একটা 12 কোথায় আছে? এখানে আছে, এখানেও এটা ওই সেলটা দিয়ে দিই, এখানে এই যে I3 হয়ে গেল। এখনো কিন্তু যদি এন্টার টিপ দেন, ফর্মুলা কিন্তু ওইটাই আসছে, দেখেন রেজাল্ট কিন্তু ওইটাই আসছে। আমি চাচ্ছি যে যেহেতু ওই অঙ্কটা আমি দেখলাম যে এটা দশমিকের পরে কিছু নাই, আমি এইটাও দশমিকের পরে কিছু চাই না, তাহলে ডান দিকে একটু টিপ দেন, এই যে চলে আসবে ফরম্যাট। এখন এই জায়গাটায় দশমিকের পরে 0 করে দেন, তাহলে পরে এই যে আমার এটা 12,000 এত, এটা বাঁ দিকে নিয়ে যান, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এই যে 12,002 টাকা আমার কিস্তি বেড়ে গেল। এখন মনে করেন যে এটা তো মান্থলি কিস্তি, আমি মান্থলি কিস্তি না, আমি বছরের বার্ষিক কিস্তি বের করতে চাই। বার্ষিক কিস্তি বের করলে এম এর মান কত হবে একজন বলেন তো? হবে স্যার 1। তাহলে এখানে 1 লেখেন, এখানে 1 লিখে এন্টারে টিপ দেন। ওই দেখেন বার্ষিক কিস্তি কত? 1,20,000 টাকা হয়ে গেছে। এখন মনে করেন ষান্মাসিক কিস্তি, তাহলে এম এর মান কত? 2 হবে স্যার। 2 হবে। এখন এন্টারে টিপ দেন, ওই দেখেন 60,002 টাকা। মনে করেন কোয়ার্টারলি কিস্তি, তাহলে এম এর মান হবে 4, দেন এন্টারে টিপ দেন, এই দেখেন 30,147 টাকা। আবার মনে করেন যে না ইন্টারেস্ট রেট 12% না, এটা 11%, তাহলে এখানে 11% লেখেন 0.11, এন্টারে টিপ দেন, ওই দেখেন সব চেঞ্জ। ওই যে 27,710 টাকা কোয়ার্টারলি কিস্তি। মান্থলি কত হবে? তাহলে এখানে 12 লেখেন, 12 লেখে আবার এন্টারে টিপ দেন, এই যে মান্থলি কিস্তি হবে 11,366 টাকা। বুঝতে পারছেন তাহলে যে কিভাবে এই এক্সেল শিট কিভাবে কতটা উপকারে দেয়? আমি যদি মনে করি যে এটা বার্ষিক কিস্তি বের করবো, তাহলে এম এর মান আমি বলছি 1, দেন 1, তাহলে কিস্তি হবে 1,10,10,000 টাকা।
এখন এই অঙ্কটাই যদি আমি বার্ষিক কিস্তি করে একটা রিপেমেন্ট শিডিউল বানাইতে চাই তাহলে কি হবে? যেহেতু একটু সময় আছে আমি একটু আলাপ করি। তাহলে মনে করেন যে এটা হলো ওপেনিং ব্যালেন্স, ওপেনিং, এটা হলো ওপেনিং ব্যালেন্স। ব্যাস, এটা একটু বড় করে দিই, এটা একটু বড় করে দিই। হ্যাঁ, ওপেনিং ব্যালেন্স। তারপরে তাহলে কি হবে? ওপেনিং ব্যালেন্স পরে তো আপনি এই ব্যালেন্সের উপরে ইন্টারেস্ট চার্জ করবেন। তাহলে ইন্টারেস্ট কত পার্সেন্টে চার্জ করবেন? যেমন এইটা আছে 11%, সে যে পার্সেন্ট মনে হয় সে পার্সেন্টই হোক। তাহলে এখানে দেবেন যে ইন্টারেস্ট চার্জড, ইন্টারেস্ট চার্জড। তাহলে এই কলামটাতে আমি ইন্টারেস্ট চার্জ যেটা সেইটা বের করবো। ঠিক আছে, এরপরে কি হবে? এরপরে দেখবো যে ওই যে ওপেনিং ব্যালেন্স প্রিন্সিপাল আর এই যে ইন্টারেস্ট চার্জ হলো 1 বছরের, তার আগে আর একটা কলাম দিতে পারেন যে ইয়ার, এইটা যে কোন বছরের ইয়ার। তো 1 2 3 4 করে আমার ইয়ার, এটা যদি 5 বছর হয় 15, এখানে যেহেতু 15 বছর আছে অতএব এটা 15, 1 2 3 4 করে 15 পর্যন্ত হবে। তো এইটা ইয়ার 1। তাহলে ইয়ার 1 এর ফুল লোন অ্যামাউন্টের উপরে ইন্টারেস্ট চার্জ হবে 1 বছরের। যেহেতু আমি বার্ষিক করছি, আমি মাসিক ইচ্ছা করে করতেছি না, তাহলে টেবিলটা অনেক বড় হয়ে যাবে, 180টা রো হবে। তো ইন্টারেস্ট চার্জ করার পরে এখানে হলো তাহলে ভ্যালু, মানে হচ্ছে কি অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট মানে সুদাসল। আমরা সুদাসলের কলাম ওইটা বের করলাম, এইটা একটু, আচ্ছা এই সুদাসলের কলাম বের করলাম। এরপরে তাহলে কি হবে? এই সুদাসল থেকে আমি 1 মাসের কিস্তি অ্যাডজাস্ট করব। তাহলে এখানে হলো ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্টটা দিয়ে দেবো। দিলে পরে কি হবে? দিলে পরে ইনস্টলমেন্টটাতেই মাইনাস হয়ে যাবে অ্যামাউন্ট থেকে। তাহলে এখানে আমার থাকবে ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। ব্যাস, তাহলে পরে আমার ক্লোজিং ব্যালেন্স হয়ে গেল। তাহলে এই যে পরের বছর তাহলে ওপেনিং ব্যালেন্স কোনটা হবে? এই ক্লোজিং ব্যালেন্সই হবে পরের বছরের ওপেনিং ব্যালেন্স। এটা খেয়াল রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ইয়ার 1 এ যান, একটা এখানে প্রিন্সিপাল কত টাকা কাটবে সেটার একটা কলাম দেওয়া লাগবে না স্যার? সেটা দরকার নেই, সেটা আপনি দিতে পারেন। প্রিন্সিপাল কত কাটবেন, ইন্টারেস্ট কত কাটবেন সেটাও দিতে পারে, এই আপনার ইচ্ছা মতো সাজাইতে পারেন। তা আমার ওইটা দরকার নেই, মানে কি আমার তো আসলে প্রিন্সিপাল কত ইন্টারেস্ট কত সেটাও আপনি খুব সহজে দিতে পারেন। এই যে তখন হবে কি যে এই যে অ্যামাউন্টটা আসলো এই ইনস্টলমেন্টটা থেকে আগে আমি ইন্টারেস্ট চার্জ যেটা হয় সেটা মাইনাস করব। আগে হচ্ছে ইন্টারেস্ট অ্যাডজাস্ট করব, তারপরে হচ্ছে প্রিন্সিপাল যেটুকু থাকে সেটুকু প্রিন্সিপাল থেকে অ্যাডজাস্ট হবে। সেটা আপনি করতে চান, দেখেন আমি করে দিচ্ছি আপনাকে। আপনি তাহলে অ্যামাউন্ট তো গেল, এখন ইনস্টলমেন্ট ঠিক আছে, ক্লোজিং ব্যালেন্সটা পড়ে যাক। তাহলে আপনি দেখেন প্রথমে কিন্তু ওই যে বলেছি যে এই বেনিয়ার বলি আর কি, ব্যবসায়ীরা, ব্যাংকাররা, তারা কিন্তু আগে সুদ চাই তারপরে আসল। তাহলে ইন্টারেস্ট স্যার দুটোই দেখেন স্যার, আগে প্রিন্সিপাল অ্যাডজাস্ট হবে এটাও দেখেন, আর আগে ইন্টারেস্ট অ্যাডজাস্ট হবে এটাও দেখেন স্যার। হ্যাঁ দুটোই দেখেন, আগে ইন্টারেস্ট অ্যাডজাস্ট হবে সেটাও দেখেন। দেখাবো। ইন্টারেস্ট অ্যাডজাস্টমেন্ট ADJ দিয়ে দিই সংক্ষেপে, কথা কম খরচ। ইন্টারেস্ট অ্যাডজাস্ট, তারপরে মনে করেন যে প্রিন্সিপাল অ্যাডজাস্ট, PRADJ, প্রিন্সিপাল অ্যাডজাস্ট। ঠিক বোঝা যাচ্ছে তো? এরপরে আসেন ক্লোজিং ব্যালেন্স, ব্যাস। এখন তাহলে ক্লোজিং ব্যালেন্স এটা একটু বড় করে দেন। তাহলে দেখেন প্রথমে হচ্ছে ইয়ার 1 এ যান। আপনার আসল কত ছিল ইয়ার 1 এ? 10 লাখ। 10 লাখ। আমি 10 লাখ লাগবো না এখানে, এই যে এইটাকে আমি বলবো যে এখানে ফর্মুলা দেবো যে এই যে ওপেনিং ব্যালেন্স এইটা হচ্ছে এই যে পরিমাণ লোন, অর্থাৎ এই যে ফর্মুলা বারে যায় সমান চিহ্ন দিয়ে এখানে ক্লিক করব, ওই যে C3 চলে আসে। এখন এন্টারে টিপ দেন, ওই দেখেন 10 লাখ চলে আসছে। এটা আমি ওই 10 লাখ এখানেই। কিন্তু ইন্টারেস্ট চার্জ কিভাবে করবেন বলেন তো? ওখানে যে 1.1 ওই ঘর ইন্টারেস্ট রেট এইটার সাথেই আসলটা গুণ করবেন, তাইলে তো? তাহলে এইটা ফর্মুলা কি হবে? সমান এই প্রিন্সিপালটা কিন্তু এইটা জি স্যার। এইটা কিন্তু ডিফারেন্স চলে আসছে। এই যে এইটা না, তাহলে এইটাই ক্লিক করেন, ওই যে চলে আসছে ইনটু মানে স্টার ইন্টারেস্ট রেট 11 লিখবেন না, এখানে ক্লিক করবেন, সেল অ্যাড্রেস লিখবেন, হয়ে গেল।
এই যে ইন্টারেস্ট চার্জ হয়ে গেল, দেখেন ইন্টারেস্টে টিপ দিলাম। অ্যামাউন্ট মানে কি? এইটা যোগ এইটা সমান, তাহলে ফর্মুলা কি হবে? সমান এইটা যোগ চিহ্ন এইটা, এন্টার দেন, এই দেখেন অ্যামাউন্ট বেড়ে গেল। ইনস্টলমেন্ট কত? C5 স্যার। হ্যাঁ, এই যে এইটা আপনি কিন্তু খবরদার 1,10,000 লিখবেন না, আপনি এখানে সমান চিহ্ন দিয়ে ওখানে শুধু ক্লিক করবেন, এই যে C5 এন্টার দেন, ওই যে 1,10,000 চলে আসছে। ইন্টারেস্ট অ্যাডজাস্টমেন্ট এইটা কত? ও এখানে তো ইনস্টলমেন্ট এটা ঠিকই আছে। ইন্টারেস্ট অ্যাডজাস্টমেন্ট মানে কি? ইন্টারেস্ট অ্যাডজাস্টমেন্ট মানে ইন্টারেস্ট কত চার্জ হয়েছে? 1,10,000। এখানে তো আমাদের মনে হচ্ছে তাহলে অঙ্ক একটু গোলমাল আছে, কারণ ইনস্টলমেন্ট এবং ইন্টারেস্ট চার্জ এক হতে পারে না। তাহলে আমরা একটু দেখি যে এখানে আমাদের এটা তো এক না স্যার, হ্যাঁ ওটা 1,10,000, এটা হচ্ছিল 11,10,000। এটা কোনটা? না, এই যে এইটা কত? ইন্টারেস্ট চার্জ হলো কত? ইনস্ট্যান্টের মধ্যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুইটাই থাকবে, শুধু না, এখানে এইটা কি? এইটা এটা ইন্টারেস্ট চার্জ 1,10,000 স্যার। এইটা কত? 1,10,000 একই রকম হয়ে দুটো যাচ্ছে। সমান হতে পারে না। স্যার ইন্টারেস্ট রেটটা চেঞ্জ করা হয়েছিল 12%। না 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 না, এটা 11% তো। এইটা পরে দেখাচ্ছি, কিন্তু কথাটা হচ্ছে যে আমার যেহেতু আচ্ছা এক জায়গাটাই ভুল করছি, আপনারাও খেয়াল করেন নাই, পাওয়ারটাও তো এই 12 হবে না, এটা কি খেয়াল আছে? এই যে জি স্যার, এখানে জি এই স্যার, জায়গাটা এই যে এম হবে না, জি স্যার। এই যে এম দেন I3, এখন টিপ দেন, এই যে এইটা হচ্ছে ইনস্টলমেন্ট, বুঝতে পারছেন? এই যে দেখেন এই যে অটোমেটিক এখানেও চেঞ্জ হয়ে গেছে। এক্সেল এর মজাটাই এখানে, যেহেতু একটা ভুল হওয়া সত্ত্বেও ফর্মুলা লিখে দিছিলাম, এইটা যেই চেঞ্জ করলাম এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে ইনস্টলমেন্ট। এখন এই যে ইন্টারেস্ট অ্যাডজাস্টমেন্ট কত হবে? 100%, 1,10,000। কোনটা থেকে? ইনস্টলমেন্ট থেকে। তাহলে ফর্মুলা কি হবে? ইনস্টলমেন্ট ইন্টারেস্ট অ্যাডজাস্টমেন্ট সমান হবে এই যে এইটার সমান, সমান চিহ্ন দেন দিয়ে এইটা দেন, এই যে ইন্টারেস্ট এন্টার দেন, এই যে ইন্টারেস্ট কিন্তু ওইটাই অ্যাডজাস্ট হবে, কিন্তু ওইটা আমি সরাসরি লিখলাম না। তাহলে প্রিন্সিপাল অ্যাডজাস্টমেন্ট কত হবে? ইনস্টলমেন্ট থেকে ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে যাওয়া হয় তা। তার মানে এই যে ইনস্টলমেন্ট তারপরে মাইনাস এই ইন্টারেস্টটা চলে গেলে যেটা থাকে এই যে এইটুকু, দেখেন এটা বোঝেন কিনা? বোঝা যায়? জি স্যার। জি স্যার। কিস্তি দিলাম 1,39,000 টাকা, এর থেকে 1,10,000 টাকা ইন্টারেস্ট সম্পূর্ণটা চলে গেল, আর থাকলো 29,000 টাকা, এটা হলো প্রিন্সিপাল, ঠিক আছে? তার মানে আমার ইন্টারেস্ট সম্পূর্ণ শোধ, প্রিন্সিপাল কমলো 29,065 টাকা। প্রিন্সিপাল ছিল কত? 10 লক্ষ টাকা। প্রথম কিস্তিতে কমলো 29,000, তাহলে ক্লোজিং ব্যালেন্স কত হবে? সমান এই যে এইটা, এই ফিগারটা মাইনাস হয়, এই যে এতটুকু থাকলো আমার ক্লোজিং ব্যালেন্স। 1 বছর পরে আমি জমা দিলাম 1,39,065 টাকা, তারপরে আমার দেখলাম 1 বছর পরে আমার ব্যালেন্স আছে 9,70,935 টাকা, ঠিক আছে? এখন ওপেনিং ব্যালেন্স কত হবে? ইয়ার 2 তে যায় S9 হবে স্যার, S9 হবে। H9 জি স্যার, S9। এইটার ফর্মুলা কি দেবেন? সমান 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 S9। এইটা, হ্যাঁ এইটা এখন এন্টার দেন এইটা। এখন নিয়ম হচ্ছে এই যে ফর্মুলা গুলো আপনি উপরে বসাইছেন, এইটা ফর্মুলা বসাইছি না সব? জি স্যার। এখন একটা মজার জিনিস আছে, দেখেন এখন নিয়ম হচ্ছে যে জাস্ট একই ফর্মুলা আমি নিচের লাইনে বসাবো। এক্সেলে আলাদা আলাদা ভাবে ফর্মুলা লেখার দরকার নেই, কিন্তু একটা অন্য জিনিস ঘটবে। আপনি করবেন কি, এই যে পুরোটা টান দিলেই তো হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, এইটা কার্সরটা এই কর্নারে নেবেন, দেখেন ওই যে টান দিলে হয়ে যাবে। করে নিচে পর্যন্ত টান দেন। অ্যান্সার হবে না, কিন্তু কেন হবে না পরে বলতেছি, কিন্তু এইটাই নিয়ম। এই দেখেন ফর্মুলা চলে আসছে, তাই না? কিন্তু কথা হচ্ছে এখানে 0 হলো কেন? আমাদের একটা টেকনিক আপনাদেরকে এখনো বলি নাই,
যে প্রতিটা ফর্মুলার ভিতরেই তো ইন্টারেস্ট রেট এইটাই ইউজ হবে, তাই না? হ্যাঁ, তাহলে স্যার ডলার চিহ্ন দিতে হবে স্যার। হ্যাঁ, প্রতিটা ফর্মুলার ভিতরে এই সময় এইটাই ইউজ হবে, প্রতিটা ফর্মুলার ভিতরে এম এইটাই ইউজ হবে, প্রতিটা ফর্মুলার ভিতরে এইটা কিন্তু ইউজ হবে না, এইটা কিন্তু ইউজ হবে না, কারণ এইটাই প্রথমবারই হয়েছে, আর হবে না, অতএব ওইটার দরকার নেই। কিন্তু ইনস্টলমেন্টটা আবার প্রতিবার ইউজ হবে। সেই জন্য ওই যে আমার প্রথমে যে ফর্মুলা বসাইছিলাম, এই যে এইটা, যেহেতু প্রত্যেকটা ইন্টারেস্ট চার্জের ভিতরে এই ইন্টারেস্ট রেটটা কাজ করবে, সেই জন্য এইটার আগে পিছে একটা ডলার সাইন দিয়ে দিতে হবে। কার? যেমন এখানে এই ফর্মুলা বসাইতে গেলে আছে কি B9 আর E3। B9 মানে এইটা তো একবারই ব্যবহার হবে, আর দ্বিতীয়বার আসবে না, তবে এইটার দরকার নেই। E3 মানে এই যে 11%, এইটার আগে পিছে একটা ডলার সাইন দেবেন আপনাদের, এই একটা, এইটা হয়ে গেল, ব্যাস কমপ্লিট। ওই ফর্মুলার জিনিস সেম। এরপরেরটা কি হবে? অ্যামাউন্ট হচ্ছে এইটা যোগ অ্যামাউন্ট হচ্ছে এইটা যোগ এইটাই লাগবে না ডলার সাইন। কি হবে? এইটাই বারবার, অতএব এখানে ডলার সাইন লাগবে, কারণ ওই ফিগারটাই বারবার আসতে হবে। এই এন্টার দেন, ওইটার সেম থাকলো। ইন্টারেস্ট অ্যাডজাস্টমেন্ট কি হবে? এই যে C9, এইটা ডলার লাগবে না, কারণ এই যে C9 এই ফিগারটাই ওখানে গেছে, এরপরে যেটা আসবে সেটা ওখানে যাবে, যেহেতু সেল চেঞ্জ হয়ে যাবে, অতএব এখানে ডলার লাগবে না। প্রিন্সিপাল অ্যাডজাস্টমেন্টের ভিতরে কি আসবে? ওই যে এইটাও লাগবে না, কারণ এখানে হচ্ছে হরাইজন্টালি মাইনাস হচ্ছে, কোনটা থেকে কোনটা? E9 থেকে F9। ই কোনটা? এই যে এইটা, E9 হলো এইটা, F9 হলো এইটা, এই দুটো বিয়োগফল, ওই দিকের কোনো সেল আসছে না, অতএব এইটাও লাগবে না। এখানে কি আছে? এখানে B9 আর G9। B9 কোনটা? এটা G9, যেহেতু একই কলাম 9, অতএব এখানেও লাগবে না। তাহলে দেখেন, আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে এটা আমি এখানে দশমিকের পরে কিছু দেখছি না, কিন্তু এখানে দশমিকের পরে চলে আসছে, তার মানে এইটাকে ফরম্যাট করতে হবে। ফরম্যাট করে দশমিকের পরে 0 করে নেন, এই যে নাম্বারে যান, দশমিকের পরে 0 করেন, করে এইটাই টিপ দেন, ওই যে ওইটা চলে আসছে। এখন কিন্তু আমার মোটামুটি 2 লাইন যখন হয়ে যাবে, তখন মনে করবেন আপনার এইটা ঠিক আছে। এখন এইটাকে সম্পূর্ণ একদম প্রথমটা থেকে এইভাবে যান, এই আপনি 15 বছর, তার মানে 15টা লাইন, দুটো লাইন তো হয়েই গেছে, আরো 13টা লাইন নিচের দিকে যান, দেখি এই 13 পর্যন্ত হয়েছে, এখন 15 আসে নাই, আমি পরে বলতেছি। এটা আরো দুটো যান, এইটা। এখন আসুন যে এটা কেন ভ্যালু হলো। এখন দেখো প্রথমে এটা আবার ইন্টারেস্ট, আচ্ছা আমি এর একটু ব্যাকে যাই, এটা আমার মনে হয় গোলমাল একটা হয়েছে, একটু দেখি। এইটা আসলো, আমি এখানটাই, ও আচ্ছা আচ্ছা, এইটাকে তো কপি করতেই গোলমাল করছে, এইটাকে আগে কপি করে দ্বিতীয় লাইনটা, এইটাকে কপি করে 14 পর্যন্ত চলে যান। তার মানে এটা আছে হচ্ছে 9 নাম্বার রোতে, 9 এর সাথে আরো 14 যোগ হবে, তাহলে 9 আর 14 30 কিন্তু যান। এই যে এখন আমাদের ভ্যালুটা কেন আসছে এটা আমরা দেখবো। আচ্ছা এখানে এই যে অনেকগুলো দেখা দশমিকের পরে বেশি আছে, আমি এই ফরম্যাটটা আসলে কনফার্ম করে নিই যে দশমিকের পরে কিছু থাকবে না, সবগুলোকে ব্লক করে দিয়ে করলাম। এখন দেখি যে আমার ভুলটা গেল কোথায়। এখানে এটা সমান C4, এটা সমান ফর্মুলা দেখাচ্ছে C4, আসলে এটা C4 না, এটা কোনটা? এই যে H4, তার মানে এখানটাই আমার, হ্যাঁ এখানটাই ভুল আছে, আপনি হাত লিখে দিতে পারেন H4 দিয়ে, এখন ঠিক হচ্ছে। H9 স্যার। ও আচ্ছা, এইটা না, H9 এই যে সব ঠিক হয়ে গেল। তারপরেরটা ওই H9 যেহেতু আসলে আপনি সবগুলো H9 হবে, এই H9 তদনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন এই যে হয়ে গেল, ওই জায়গাটাই গোলমাল ছিল। এখন দেখেন আমি এইগুলোকে আর একটু দৃষ্টিনন্দন করার জন্য মনে করেন এইগুলো সব মাঝখানে নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে আর একটু, এবং এটা বোল্ড করে দিই, এটা মাঝামাঝি নিয়ে আসি। হ্যাঁ এবার দেখেন, এইটা উপরের থেকে দেখে আসেন যে আমার লোন অ্যামাউন্ট 10 লক্ষ, ইন্টারেস্ট 11%,
15 বছর, এবং এইটা বছর যে m=1 মান্থলি ইনস্টলমেন্ট বেরোলো, এটার ফর্মুলা আমরা ওই ফর্মুলা দিকে লিখলাম। তারপরে আমি রিপেমেন্ট শিডিউলটা বের করলাম। ওই ক্লায়েন্ট প্রতি বছর এই টাকা জমা দিয়ে যাবে, দেখা যাবে 15 বছর পর তার ক্লোজিং ব্যালেন্স কত হবে? 0, মানে লোন শোধ। কোন মনে করেন যে একটা ব্যাংকে গেলেন, তারা বললো যে আমাদের ইন্টারেস্ট রেট 10.5%, আপনি আমাদের এখানে আসেন, তখন আপনি এখানে 10.5 পাঠিয়ে দেবেন। 0.1 কত? 105 এটা দিয়ে এন্টার দেন। এই দেখেন কিস্তি চেঞ্জ হয়ে গেছে, 1,30,000। দেখেন 15 বছরে কিন্তু 0 হয়ে গেছে। এখন মনে করেন যে টাকা আমি 10 লক্ষ নিব না, টাকা নেব আমি 8 লক্ষ। দেন এন্টার দেন, ওই দেখেন 8 লক্ষের কিস্তি চলে আসে 1,08,198। ঠিক আছে। আবার মনে করেন যে এই যে এখানে 15 বছর, আমি 15 বছর দিলাম, মনে করেন যে আমি এইটা না 15 বছর নেব না, আমি 10 বছর মেয়াদি নেব। দেন এখানে 10, এই যে এবার দেখেন মজাটা, আমি তো এই শিডিউল পেমেন্ট করেছি 15 বছর করেছিলাম না, আমার তো 15 বছর দরকার নাই। এই দেখেন ঠিক 10 বছরে আমার ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে। তারপরে এইগুলো যা ডিলিট করে দিতে হবে, এবং ডিলিট না করারও ফর্মুলা আছে, যে অটোমেটিক এগুলো 0 আসবে তারও ফর্মুলা আছে। আমি 15 করেছিলাম, আমি এখানে 15ই রাখি, এন্টার দিই, ওই যে ওইটা চলে। তাহলে বুঝতে পারছেন যে এই যে স্প্রেডশিট, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে স্প্রেডশিট কতটা শক্তিশালী একটা সফটওয়্যার, আপনারা দেখেন। ঠিক আছে। স্যার এখানে যদি এরকম হতো স্যার, প্রিন্সিপাল আগে অ্যাডজাস্ট হইতো, ইন্টারেস্ট পরে অ্যাডজাস্ট হইতো, তাহলে কি স্যার এটারও ফর্মুলা ডেভেলপ করা যাবে, কোনো সমস্যা নেই। স্যার আমরা ফরম্যাট সেলে গিয়ে এর আগের বারে যেটা মাইনাস আসছিল, তো আমরা আগের বারে মানে হচ্ছে ফরম্যাট সেলে গিয়ে ওই চার্টটা সিলেক্ট করে ফরম্যাট সেলে গিয়ে -=0 দিলে পুরাটাই 0 চলে আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। হ্যাঁ, এইটা দিয়ে যায়। আরো লজিক্যাল ফাংশন আছে, ইফ এত ইজ গ্রেটার দেন এত, দেন এত, আদারওয়াইজ এত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এইরকম ইফ দেন এলস স্টেটমেন্ট আছে, ওইগুলো ইউজ করবেন। আচ্ছা ঠিক আছে। তা সেই জন্য আপনাদের এই সুবিধা অনুযায়ী আমি শুধু এইটা দেখাচ্ছি যে এইটাও আমার দৃষ্টিতে বেশ সিম্পল একটা বিষয়। অনেক জটিল জটিল জিনিস সেটা এখান থেকে অনেক সময় দেখা যায় এখানে কিছু ইনবিল্ট ফর্মুলাও আছে, সেখান থেকেও আপনারা পারবেন, কিন্তু সবসময় বাস্তব জীবনে আর ইনবিল্ট ফর্মুলা মেলে না। বাস্তব জীবনে দেখবেন সবকিছু একটু অন্যরকম হয়। তাই এটা একটা জিনিস থাকলো, এটা আপনারা একটু খেয়াল করবেন। ব্যাস এই পর্যন্তই আমি এটা রাখতে চাচ্ছি। এরপরে আপনাদের শুধু বলবো যে পরীক্ষায় যে ওগুলো আসে, আমি একটু সেই জায়গায় দেখে তারপরে যে ও বাবা, এই যে এই সমস্ত জিনিস দেখাইতে গেলে আসলে সময় খুব সমস্যা। আমরা যে অঙ্কগুলো এর আগে আসছিল, এরকম দুটো একটা অঙ্ক যদি দেখি, এই অঙ্কগুলো খুবই সহজ। এটা কি ডিভিশন কোশ্চেন বেসিক, আমরা একটু লিখে যাই, একদম ফার্স্ট প্যারাতে চলে যাই। ওই ডিভিশন কোশ্চেন, এই যে একটা দেখলাম সফটওয়্যার সলিউশন, এই যে অঙ্কগুলো আছে এইগুলো হচ্ছে স্প্রেডশিটের অঙ্ক। যেমন এখানে একটা আছে, এই অঙ্কটাই দেখেন, এখানে যদি একটু বড় করে নেই, আশা করি দেখা যাচ্ছে। দেখেন এই যে একটা অঙ্কটা, এটা কি বলছে, এইরকম আছে, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট 2000, ইন্টারেস্ট রেট 10%, ইয়ার নাম্বার 1 2 3 4 5। Even the following spreadsheet give the formula that would required in cell B4. B4 সেল কোনটা? এই যে 4 কত, এইটা, এই যে ইয়ার 1, B4 through B8, মানে এই যে B4 থেকে, মানে 1 থেকে 5 পর্যন্ত, B8 পর্যন্ত ফর্মুলা লিখতে হবে টু ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট রেট। এই যে ইন্টারেস্ট রেট, following spreadsheet give the formula that would required in cell B4 through B10. এই যে 1 2 3 4 5 আছে, এই সবটারই ফর্মুলা দিতে হবে, যে কম্পাউন্ড
এটা কম্পাউন্ডের ফর্মুলা তো আপনাদের জানা আছে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল, তার মানে p ইন্টু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। তাহলে এই যে সেলটা ইয়ার নাম্বার 1, এই যে C1 এ বা B1, এখানে যদি আমি ফর্মুলা দিই, এখানে বলছে B4, B5, B6, B7, B8, এখানে ফর্মুলাটা দিতে হবে যেখানে 1 লেখা আছে। এই 1 এর এখানে তাহলে ফর্মুলাটা কি লিখবেন? দেখেন আমি আবার বলছি, একটু খেয়াল করেন, এর আগে যে স্প্রেডশিটটা তৈরি করলাম, মনে করেন ওই স্প্রেডশিটটাই এইটা। এখন আপনাকে বলছে যে এই যে 1 লেখা আছে এখানে প্রথম বছরের ইন্টারেস্ট কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা এখানে পরীক্ষার খাতায় লিখবো সমান চিহ্ন আগে দেব, তারপরে লিখবো কি, আচ্ছা আমি একটু ইসে যাই, ওই যে আমাদের ফর্মুলা, দাঁড়ান ফর্মুলার শীটটা একটু বের করে নিই। এখানে দেখেন আমি বলছি, যেমন এখানে যদি আমি ধরি, আমরা ওই জায়গাটায় কিটা দেবো, ওখানে কি ছিলটা কি দেখেন, এখানে প্রিন্সিপাল মানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 2000, ওইটা সেল অ্যাড্রেস কত বলেন তো একজন? এই যে B1 2000 আছে এইটা হলো B1, সবার কাছে আশা করি ক্লিয়ার। কেন 2000 এই সেলটাকে আমি B1 বললাম, কারণ বি কলাম আর রো নাম্বার 1, এই জন্য এই সেলটা হলো B1। এইটা কত বলেন তো, এই যে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট লেখা রয়েছে, এইটা সেল অ্যাড্রেস কত? A1 A1 তাহলে এইটা A1 B1, 10% লেখা আছে, এইটার সেল অ্যাড্রেস কত? B2 B2 তাহলে আমাদেরকে প্রিন্সিপাল হলো B1 এ আছে, ইন্টারেস্ট হলো B2 তে আছে, আর n এর মান কিন্তু এই এখানে যখন লিখবো 1, এখানে লিখবো 2, এখানে 3, এখানে 4, এখানে 5, যেহেতু 1 2 3 4 5। তাহলে ফর্মুলাটা আমাদের কি? তাহলে আমাদের ফর্মুলাটা হবে সমান, আমরা জানি কি, প্রথম হলো প্রিন্সিপাল, তা প্রিন্সিপাল তো পি লিখবো না, আবার 2000ও লিখবো না, আমরা লিখবো 2000 যে ঘরে আছে এই ঘরের ঠিকানাটা বলে দেবো। ওইটা কত ছিল? B1 না B2 না B1? B1 স্যার। B1। এর সাথে আমি কি করব, তারপরে গুণ দেব, কোনটা ব্র্যাকেটের ভিতরে কি থাকবে, আমাদের ফর্মুলা কি ছিল, P ইনটু ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস r ইনটু, এখানে কিন্তু শুধু ব্র্যাকেট দিবেন না, এখানে আগে গুণ চিহ্নটা দিবেন, তারপরে ব্র্যাকেট দিবেন, দেখবেন 1 প্লাস আর মানে ইন্টারেস্টেড, ওখানে ইন্টারেস্টেড ছিল কোন কোন অ্যাড্রেসে? B2, তারপরে ব্র্যাকেট ক্লোজ করেন, তার পাওয়ার কত হবে, পাওয়ারের জন্য এই সাইনটা দেব, পাওয়ার কত দেব? B4 B4 দিলে তো B4 এর ঘরেই তো আপনাকে ওই ইন্টারেস্টটা বের করতে বলতেছে, আমি অঙ্ক করে যা বুঝলাম। তাহলে যদি B4 এর ঘরেই আপনাকে লিখতে বলে, তাহলে এখানে কিন্তু লিখে দিতে হবে B4 ইকুয়াল, ঠিক আছে, কারণ ওই ঘরে 1 আছে, ওই 1 আপনাকে হটাই দিতে হবে, হটাই দিয়ে ওখানে এই ফর্মুলাটা দিতে হবে। আমার দৃষ্টিতে এটা একটু মানে অঙ্কটা আমরা পরীক্ষার খাতায় সেট করলে মনে হয়, পরীক্ষার কোশ্চেনে সেট করলে আমরা হয়তো B4 এর জায়গায় C4 লিখতাম, C4 লিখলে আপনি B4 টা ওই 1 এর জায়গায় B4 লিখতে পারতেন, বরঞ্চ এখানে আমি 1 লিখবো, ঠিক আছে। এরপরে এইটা তো গেল, তাহলে B5 এরটা কি হবে? এইটাই কপি করলাম, কপি করে এখন B5 তো দিতে চাই, এখন কি হবে? ওখানে শুধু 1 এর জায়গায় 2 বসাবো স্যার। এখানে এখানে তো ওখানে 2 থাকবে স্যার। এগুলো তো স্যার না ঠিকই থাকবে, হবে না, কারণ B1 কি জিনিস? স্যার আমাদের শুধু থাকবে পাওয়ার স্যার, এটা ঠিক কিন্তু থাকবে। পাওয়ার এখানে 2 দিতে হবে, পাওয়ারের এখানে আমি 2 দিলাম, তাহলে কি হবে? হওয়ার তো কথা স্যার। না হবে না, কারণ হচ্ছে আপনি যখন এক্সেল শিটে করতে যাবেন তখন পরের লাইনে তো আপনি B2 আসবে না, ডলার চিহ্ন দিতে হবে স্যার, এই জন্য আপনি ডলার সাইনটা দিতে হবে। ডলার সাইন না, এখানে কিন্তু এইটা আসবে, Recording stopped. এই যে ফর্মুলাটা দেখতেছেন দিস ইজ অলসো রাইট, কিন্তু এই ফর্মুলার ডিফেক্ট হলো এইটা কপি করে পরের লাইন করতে পারবেন না, কপি করলে B1 অটোমেটিক B2 হয়ে যাবে, B2 অটোমেটিক B3 হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার।
এই জন্য যদি আপনি কপি করতে চান তাহলে ডলার সাইন দেবেন, এবং এটা লিখে দেয় পরীক্ষার আপনাদের ওই কোশ্চেন গুলাই দেখবেন ওখানে কিন্তু লেখা থাকে যে এমন ভাবে ফর্মুলা ডিজাইন করেন যাতে ওই ফর্মুলাটা অন্য সেলে কপি করা যায়। যখনই এই কথা বলবে তখনই একটু কেয়ারফুল হয়ে যাবেন, বুঝবেন যে তাহলে কোনো সেলের আগে পাশে ডলার সাইন দিতে হবে। স্যার ডলার সাইনটা দিলে আপনার ডলার পরে কি টান দিলে কি নিচে B1 এর ফিগারটাই Recording in progress. আসবে, B2 এর ফিগারটাই প্রত্যেক ফর্মুলায় অটোমেটিক চলে আসবে। যেমন এইটাই যদি আপনি কপি করেন B6 এর ক্ষেত্রে হুম। আপনি এইটা কপি করলেন, তার মানে এখানে B5 এতে আপনি এখন B6 বের করতে চাচ্ছেন, তাহলে কালার সাইন দেওয়ার কারণে এগুলো কোনো চেঞ্জ করা লাগবে না, শুধু এখানটায় 3 করে দেবেন। আচ্ছা আচ্ছা, যদি ফার্স্টে B4 এ ডলার সাইনটা দিয়ে দিতাম, প্রথমেই ডলার সাইনটা দিয়ে নেবেন, তাহলে আর পরের গুলাই প্রথমেই কিন্তু ডলার সাইনটা দিতে হবে, কারণ আপনাকে বলবে যে প্রথমেই ফর্মুলাটা লেখেন এবং ওইটাই পরবর্তীতে কপি করতে হবে। এই যে এইভাবে এরভাবে 4, 5 আরো দুটো তৈরি করতে হবে। প্রথমে B4 এ যদি ডলার সাইন দেই দেন যদি নিচে টান দেই তাহলে তো মনে হয় ঠিক না থাকবে। না, B4 এ ডলার সাইন মানে এইখানে ডলার সাইন না, হ্যাঁ হ্যাঁ। টান দিলে অটোমেটিক এক্সেল শিটে চলে আসবে, কিন্তু আপনি আচ্ছা। পরীক্ষার খাতায় তো আর এক্সেল শিট দেবে না, কম্পিউটার দেবে না, আপনার কাছে এই 5টা লাইনই চাচ্ছে, এরপরে আরো 2টা। জি বুঝতে পারছেন? ওই 5টা জি, জি। লাইন আপনাকে লিখে দিতে হবে, ওই 5টায় হয়তো 3, 4, 5 নম্বর থাকে। ঠিক আছে? জি স্যার। এই যে এটা বলেছে দেখেন, এই যে ইন সেট B4 through B8, তার মানে ওরা এখানেই চাচ্ছে, সেই জন্য আমি লিখলাম B4 equal to B5 equal to B6 equal to B7 B8 equal to, কিন্তু এইটা পরীক্ষার খাতে কোশ্চেনে দিলে পরে এই জায়গাটায় C4 to C8 লিখতাম, সেক্ষেত্রে এই 1টা ঠিকই থাকতো, আপনার এখানে লিখতেন এই যে এই সেলে প্রথম ফর্মুলাটা। জি স্যার, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বরাবর লিখতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখ ওরা যেভাবে দেশে ওদের মতোই করি। এখানে কি দেশে গিভেন দ্যাট দ্য কস্ট অফ বাইং বক্সেস, এটা অন্য একটা অঙ্ক, এইটা না। আচ্ছা এইটা দেখে নিয়ে একটু, আর আপনারা পরীক্ষায় যেগুলো আসছে ওইগুলো একটু, এই যেমন এখানে একটা আছে, এইটাও যেন কোনবার আসছে অঙ্কটা, যে given the data below। আচ্ছা এগুলো সোজা আছে, আপনারা কি নিজেরা সব পারবেন? যদি পারেন তাহলে বাকি যে 10 মিনিট আছে আমি আপনাদেরকে অন্য বিষয়গুলো একটু জানতে চাই, যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। স্যার 10 মিনিট পরে রিভিউ ক্লাস নেওয়া যায় নাকি স্যার? এই মাসের শেষের দিকে স্যার, এই স্যার, মাসের আজকে শেষের দিকে class হবে রিভিউ না। ক্লাস নেওয়া যায় কিনা? রিভিউ ক্লাস নেওয়া যায় কিনা এই মাসের শেষে রিভিউ ক্লাস নেওয়া যায় কিনা একটা স্যার? এইটা ICM কে বলেন, ওনারা যদি আমাকে বলে আমি নিতে রাজি আছি, কারণ এই যে সংযোগটা তো ওদের কাছ থেকে পেতে হবে। স্যার আপনি রিকোয়েস্ট করলে হবে স্যার, অন্যান্য না স্যাররা না নিচ্ছে না, আমি রিকোয়েস্ট আপনি করছি বলবেন। এই যে আমার সাথে এখন ICM এর যাদের কথাবার্তা হয়, যে তালেব বা যারা আছে, এরা তো ডিসিশন মেকার না, যার ফলে হয় কি ওদের মাধ্যমে হয়তো উপর দিকে যদি প্লেস করা যায় যে তারা ছাত্ররা একটা টিউটোরিয়াল টাইপের ক্লাস চাচ্ছে একটা বা 2টা, তখন ওরা বললে পরে তখন ওদের উপর ডিপেন্ড করে যে ওরা এটা কবে কিভাবে পারমিশন দেবে কি দেবে না। বুঝতে পারছেন? স্যার আমাদের কিছু সমস্যা আছে স্যার, কোশ্চেন সলিউশন। এখন সমস্যা আছে, সমস্যায় যে এখন যদি বলেন তাহলে আমি এই ক্লাসটা এখানে শেষ করে দিই। স্যার আমরা কি লিংক তৈরি করে ক্লাস নিতে পারি না স্যার, আলাদা করে আইসিএম যুক্ত না করে? এইটা হবে না, এর হবে না, কারণ হচ্ছে কি যে এটা আজ পর্যন্ত হয়নি। আমি প্রত্যেকবার ফিজিক্যাল ক্লাস যখন নিতাম প্রত্যেকবার আমি ওপেন করে দিয়ে আসতাম, যেহেতু তখন সমস্যা ছিল না, যেহেতু ICM এ ভবনেতেই আমি ক্লাস নিতাম, আমি বলে আসতাম যে আপনারা কমপক্ষে হয়তো বলে আসতাম যে 15 জন একত্রিত হয়ে আমি ক্লাসে অন্তত মিনিমাম 15% চাই, বেশি হইলে সমস্যা নাই, কম হইলে আমি ক্লাস নিব না। আপনারা যেদিন বলবেন আমাকে জানায়েন, আমি সেই দিন এসে ক্লাস নিয়ে যাব। আজ পর্যন্ত আপনারাই কিন্তু আপনাদের আগের সিনিয়ররা কেউ কিন্তু একত্রিত হইতে পারেনি, এই অভিজ্ঞতা থেকে বলতেছি। এখন অনলাইনে এটা সম্ভব হতে পারে, আপনারা ওনাদের সাথে যদি কথা বলেন, আপনারা এডুকেশনে কথা বলে দেখতে পারেন যে আপনাদের হয়ে যদি এটা করে তখন হয়তো আমাকে নক করে বলবে যে আপনি অমুক দিন নিতে পারবেন কিনা।
এই অঙ্কটা গুলো এই যে ROI NPV এইগুলো কত কি হবে এই জিনিসটা কিন্তু ওই যে ফর্মুলা যেগুলো শিখাইছি ওই ফর্মুলা গুলো এখানে লিখতে হবে। ইন্টারেস্ট রেট দেওয়া আছে, ক্যাশ ইনফ্লো ক্যাশ আউটফ্লো দেওয়া আছে, ঠিক ওই একই ফর্মুলা এখানে বসিয়ে দিতে হবে। তবে এই টাকা না দেখায় সেল অ্যাড্রেস দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি কোশ্চেন 112 সলিউশনে যাই, এখানে দেখি তো নিচের দিকে কি করলো। কোশ্চেন 112 সলিউশনে এই যে উপরে চলে গেল, এই যে এটা, এই দেখেন এই যে ও এখানে আবার কিন্তু আর একটু সহজ করে দিয়েছে ফাঁকিবাজি করে। সেটা হচ্ছে ওই যে ইনবিল্ড যে ফর্মুলা আছে না, সেই ফর্মুলা দিয়ে দিচ্ছে। এই ফর্মুলা গুলো দিয়ে আপনারা পরীক্ষার খাতায় কিন্তু আসলে আমরা এইগুলা চাই না। আর এটা সীমার জন্য ঠিক আছে, আইসি কিন্তু আমরা চাই যে এই টোটাল ফর্মুলাটা এই সেলের মাধ্যমে কিভাবে লিখবেন। যেমন এই যে এখানে কি মিন করছে, এভারেজ উইদিন ব্র্যাকেট B2 colon B6 ডিভাইডেড বাই B1, এটা হচ্ছে ROI এর ফর্মুলা। তার মানে ROI টা কি, এভারেজ বের করতে বলছে। B2 colon B6 মানে হচ্ছে B2 থেকে B6 এর যোগফল, মানে এভারেজটা। যেমন B2 প্লাস B3, B2 কোনটা, B2 হচ্ছে 6000, যেহেতু প্রথমটা নেগেটিভ ফিগার, 6000 যোগ 15000 যোগ 21000 যোগ 25000 ডিভাইডেড বাই 4, যেহেতু 4টে ফিগার। এইটাই হলো এভারেজ B2 টু B6। এই B1 হচ্ছে প্রথম ফিগারটা, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। তাহলে ROI হচ্ছে আমার ইনভেস্টমেন্টের কত পার্সেন্ট আমার রিটার্ন আসলো, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তখন 4টে ফিগারের এভারেজ বের করে তাকে 8000 দিয়ে ভাগ, মানে B1 দিয়ে ভাগ করলে ফর্মুলাটা শেষ। আপনাদের এরপরে আর অঙ্ক পুষে দেখাইতে হবে না। NPV হচ্ছে রিনবিল্ড আছে, NPV হচ্ছে B7, B2 টু B6, তারপরে আছে ডট B1 NPV মানে মাইনাস B1। তার মানে হচ্ছে এই যে ফর্মুলাটাই আছে যে NPV প্রথম ফিগারটা হবে ব্র্যাকেটে ইন্টারেস্ট রেটের ফর্মুলা, ইন্টারেস্ট রেটের সেল। তারপরেরটা হবে ক্যাশ ইনফ্লোর যে রেঞ্জ, অর্থাৎ B1 থেকে B6 পর্যন্ত, এটা কলম দিয়ে বোঝানো হয়, ব্র্যাকেট ক্লোজ। মাইনাস যাবে ইনিশিয়াল, যে আমরা জানি যে এটা 0 টাইমের টাকা, অতএব এটা সরাসরি মাইনাস হবে, মাইনাস B1। এইটাই হচ্ছে NPV ফর্মুলা। তার মানে প্রথম যে অংশটা B1 যদি না দিতাম মাইনাস, তাহলে ওইটা তো PV অফ ক্যাশ ইনফ্লো। সেটা কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে এখানে দেখেন। আমি আবার ওই এক্সেল শিটে একটু যাই দেখাই আপনাদেরকে, আমি আগের শিটে ফিরে যাই একটু। এই যে এখানে যদি সমান চিহ্ন দিয়ে যেই লাগবো N, এর দেখেন N দিয়ে অনেক ফর্মুলা আছে, এখানে অনেক ফর্মুলা চলে আসছে, এই যে নিচে আরো আছে। যেই আমি P লাগবো পরে এর দেখেন এখন দুটো চলে আসছে NPV। এই যে এখানে যদি আমি ক্লিক করি NPV তে, এই যে NPV তে এখানে যদি দিয়ে দিই NPV, তখন এই যে এই জায়গায় কিছু কথাবার্তা বলছে, এই অনুযায়ী আপনাদেরকে ফর্মুলাটা সাজাইতে হবে। রিটার্ন অন দা নেট প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান ইনভেস্টমেন্ট বেসড অন দা ডিসকাউন্টেড সিরিজ অফ ফিউচার পেমেন্টস, নেগেটিভ ভ্যালু এন্ড ইনকাম পজিটিভ ভ্যালু, এইভাবে দিচ্ছে। এখন এইটা ফর্মুলা যেই ব্র্যাকেট দেবো, এই দেখেন ব্র্যাকেটের ভিতরে কিন্তু এই যে আপনার কোনটা বসাইতে হবে সেটা চলে আসছে। প্রথমে ওই যে দেখালাম ওখানে যে 20 রেট, তারপরে একটা কমা দিয়ে ভ্যালু B1 থেকে B2 থেকে B6 পর্যন্ত আপনি B2 করুন, এরপরে মাইনাস হচ্ছে যাবে হচ্ছে আপনার ইনফ্লোটা। এইভাবেই হচ্ছে NPV। এরকম ইনবিল্ট কিছু ফর্মুলা এখানে আছে, সেইগুলো আপনাদেরকে, এইটা আমরা সাধারণত চর্চা করি না। আমরা সাধারণত বলি যে ফর্মুলা গুলো আপনি নিজেরা তৈরি করে দেবেন। কিভাবে এক্সেল শিটে আরো কিছু আছে আর কি। এরপরেও দেখেন এইরকম আছে, এগুলোও সব হচ্ছে কিন্তু ইনবিল্ট ফর্মুলা। এই যে ফোরকাস্ট, মানে এগুলো ফোরকাস্টের অঙ্কের বহু আছে। ফোরকাস্টের ফর্মুলা কি সেটাও আপনি
যে কোনো জায়গায় লেখে এখানে সমান চিহ্ন দিয়ে যেই এফ লাগবেন ওই দেখেন এফ এর অনেকগুলো চলে আসবে নিচের দিকে। এরপরে যে ফোরকাস্টে ও লাগবেন, এই যে ফোরকাস্ট চলে আসছে, ঠিক আছে? এই ফোরকাস্ট লিখলে তখন আবার চলে আসবে যে ফর্মুলাটা সেটা চলে আসবে। এইভাবে ইনবিল্ট ফর্মুলা এখানে আছে। তা আজকে তো টাইম শেষ, বলেন এখন কি 2 মিনিট থাকলে কারো কিছু বলার আছে কিনা? ইনবিল্ট ফর্মুলা তো স্যার মুখস্থ করা সম্ভব না, বরং না, যেটা ইনবিল্ট ফর্মুলা মুখস্থ করা টাফ, সেই জন্য আপনাদেরকে আমি ওইগুলো শেখালাম যে কিভাবে ফর্মুলা ডিজাইন করতে হবে। এরকম গুণটা স্টার্ট পাওয়ার হবে, এই কয়টাই সাধারণত। প্রত্যেক ফর্মুলার আগে সমান চিহ্ন দিতে হবে, আর সেই সমান চিহ্নর আগে হবে সেল নাম্বার, যে সেলের ভিতরে আপনি ফর্মুলা লিখে ফিগারটা আনতে চাচ্ছেন। যেমন এখানে আমি F8 আছে, এখানে F8 আসছে, তারপরে সমান চিহ্ন দিতে হবে, সমান চিহ্ন তারপর ফর্মুলাটা লিখতে হবে। আর যদি কোনো কথা না থাকে তাহলে আমি এখানে শেষ করতে চাচ্ছি, ঠিক আছে? এমনিতেই তো আমার স্টুডেন্ট আজকে প্রায় 60 কাছে গেছিল, এখন কমে 44 হয়ে গেছে। স্যার প্রবাবিলিটির একটা অঙ্ক নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ প্রবাবিলিটি স্যার, হ্যাঁ বলেন। আমাদের স্যার দুইটা নিয়ম স্যার, একটাতে একটা দেখলাম গুণ করা আর একটা যোগ করা স্যার, এটা কেন হলো স্যার? এই জিনিসটা বুঝি নাই স্যার। এইটা তো আবার ব্যাকে দিয়ে তারপরে বলতে হয়। আপনার কি স্পেসিফিক কোনো অঙ্কের কথা খেয়াল আছে? স্যার যেমন একটা অঙ্ক আছে স্যার, যেমন এ ম্যাস প্রোডিউসড আর্টিকেল ক্যান এক্সিবিট ওইটা কত পারবে যে? বইয়ের স্যার একটুখানি স্যার লাইন থেকে স্যার, এটা স্যার আপনার স্লাইড থেকে আমি কথা বলতেছি স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনার স্লাইড থেকে স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন তো কি আছে। A mass-produced article can exhibit two types of fault, A or B. First records indicates that 1% of production has fault A, 2% has fault B. Further, the presence of fault A has no effect on whether fault is B is present or not. Find the following probabilities. এখানে এসে স্যার একটা অঙ্ক, সেখানে বলা আছে E number অঙ্ক, probability of an article has fault A given that it does not have fault। করতে আমরা অঙ্কটাকে আমরা এই given that this আমার ভাবে করলাম দেখতে স্যার। পারলে ভালো হতো যে ওই স্যার এইটাই স্যার একটু দেখুন, এটার সাথে স্যার এইখানে আমরা অঙ্কটা করলাম একরকম ভাবে, ঠিক সেম একটা অঙ্ক আরেকটা অঙ্ক আছে স্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ অ্যাকাউন্ট, সেখানে এসে আমরা করলাম আবার স্যার যোগ দিয়ে করলাম, এই জিনিসটা স্যার বুঝতে পারি নাই স্যার। ম্যানুফ্যাকচারিং এর এটা কি আছে? এটা A manufacturing company's accountants wishes to estimate the cost of arising from fault in new products, যে packaging স্যার একটা অঙ্ক ছিল স্যার, which is soon to be launched. Test shows that 2% of the products is faulty and independent of this 6% of the packaging is faulty. এই টাইপের একটা অঙ্ক স্যার, only half of the time একটা কথা ছিল স্যার, ফিনিশিং লাইনে এসে স্যার বুঝি নাই স্যার এই জিনিসটা। এখন 2% অফ দ্য প্রোডাক্ট যদি ফল্টি হয় তাহলে 0.98% ফল্টি না, জি স্যার। 2% অফ দ্য প্যাকেজিং যদি ফল্টি হয় তাহলে 94% ফল্টি না। স্যার আমি স্যার সি নাম্বারে একটু আপনার সাথে একটু শেয়ার করি, এখানে লেখা আছে এনি ফল্ট, হ্যাঁ সি নাম্বারে অ্যানসারে দেওয়া আছে the two outcome described cover all the circumstances in product might be returned, hence the percentage of products returned for any reason। এখানে স্যার 2 plus 2.94, মানে এখানে গুণ করে অঙ্কটা করা আছে স্যার, যোগ করে স্যার, যোগ করে। কিন্তু আপনারা যদি স্যার এই আগে অঙ্কটা ডি নাম্বারে আসি, সেখানে স্যার গুণ করে অঙ্কটা করা আছে স্যার, এই জিনিসটা বুঝতে পারিনি স্যার। এটা তো কিন্তু আগের অঙ্কটা কি আছে, বক্তব্যটা কি ছিল? সেখানে লেখা আছে probability of an article has আগের precisely অঙ্কটা one fault. এমনিতে কি ছিল যে কথাই বলেন তো। ও mass produces স্যার যে exhibit two types of faults A or B, past records indicates 1% production has fault here,
প্রোডাকশন 2% হচ্ছে প্রোডাকশন বি স্যার। এটা স্যার যদি স্লাইড নিতেন স্যার তাহলে স্যার জিনিসটাকে আমি একটু বলতে পারতাম স্লাইড স্যার। তো আছে কোথায়, এখন আবার বের করতে হবে, বের করতে করতে ওখান থেকে সিগন্যাল দেবেনি যে স্যার সময় শেষ। হ্যাঁ স্যার এই অঙ্কটা এই যে দেখেন তো কোন জায়গায় আছে, স্যার প্রবাবিলিটি স্যার আর এই তো পরে স্যার প্রবাবিলিটি। পরে স্যার অ্যাকর্ডিং টু পার্সপেক্টিভ না স্যার এরকম না পাস্ট ডাটা। এই স্যার এই একটা স্যার এটা থেকে পড়ে না আগে, এইটা এই একটা স্যার। জি স্যার এইটা কি বলছে, মাস প্রোডিউসড আর্টিকেল ক্যান এক্সিবিট টু টাইপস অফ ফল্টস এ অর বি, এ অর বি। আচ্ছা, past records indicates that 1% of production has fault A and 2% of B, তার মানে 1% আছে তাহলে 99% নাই। এই যে এখানে probability of A হচ্ছে 1%, তাহলে পরে এটা 90, probability not A 99%, B আছে 2% তাহলে 98%। হ্যাঁ, তাহলে সমস্যা কি? An article has both faults, দুটাই আছে, এইরকম হওয়ার সম্ভাবনা কত, তাই না? এখন এই দুটো যদি আপনি যোগ করতেন তাহলে কি হতো? স্যার আপনি স্যার একটু ই নাম্বারটা খেয়াল করেন স্যার, এখানে বলা আছে পি an article has fault A given that it does not have fault B, অ্যানসারে এটা লেখা আছে স্যার, দেখেন স্যার কোনটা? এই লাস্টটা। হ্যাঁ, জি স্যার A article has fault A given that does not have fault B, তাহলে A article A not B, তাহলে কি বলছে যে probability of A since A and B are independent, কারণ হচ্ছে একটার উপর আরেকটা নির্ভরশীল না, দুটোই স্বাধীন, একটা থাকলে আরেকটা থাকতে হবে এমন কোনো কথা নেই। সুতরাং এই যে কথাটা যে বলছে যে given that it does not have fault B, the fault B এ থাকলো কি না থাকলো এটা কোনো ম্যাটারই না, এটা কথাটা শুধু শুধু দিতেছে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট বলে দিতেছে, অতএব এই শেষের অংশটার কোনো মিনিং নেই। স্যার ইন্ডিপেন্ডেন্ট মানেই তো স্যার মিউচুয়ালি এক্সক্লুসিভ, এই তো স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্যার আমার যে এর আগের অঙ্কটা ম্যানুফ্যাকচারিং আপনি এক্সক্লুসিভ একটু ভিন্ন বোঝায়, যে একটা হইলে আর একটা আউট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে যদি নেই তাহলে স্যার ম্যানুফ্যাকচারিং কোম্পানি সেটাও কিন্তু স্যার ইন্ডিপেন্ডেন্ট, আপনি দেখেন স্যার। আচ্ছা একটু এটা তো আমাকে তাহলে পরে একটু এইটা আবার টাইম চলে গেছে, একটু দেখি ওরা কানেকশন থাকলে আমি কথা। আচ্ছা জাকির ভাই, হ্যাঁ আপু বলেন প্লিজ। আচ্ছা ভাইয়া, এখন যে গতকাল থেকে যে লকডাউন শুরু হলো, এখন অনেকে তো ফর্ম ফিল আপ করতে পারে না, ঢাকার বাইরে যারা আছে, এখন এটা কি করব? গাড়িতে একদম টোটালি চলে না। ফর্ম ফিল আপের সাথে গাড়ির কি সম্পর্ক আপু? আমাদের এখানে ওনারা যে ব্যাংক ইয়ে করছে, এখানে তো ওই ব্যাংক নাই। দাউদকান্দিতে ওই ব্যাংকটা, ওনারা যে অনলাইনে যে ব্যাংকটার কথা বলছো না, যে টাকা জমা দেওয়ার জন্য, মানে 10 তারিখ পর্যন্ত টাইম আছে না? টাইম তো অনেকদিন। না সেটা তো 27 এটা তো তারিখ। কে বলে 27 তারিখ? তাহলে তো বললো যে 27 তারিখ, 24 তারিখে তো লাস্ট ডেট, আর 24 তারিখে লাস্ট। 3 দিন আপনি পরে এটা নিয়ে এর সাথে কথা বলেন, এটা এডুকেশন ডিপার্টমেন্টে কথা বলেন। অনলাইনে তো যে বিকাশ আরো কয়েকটা অপশন আছে না, ওগুলাতে ট্রাই করেন। হ্যাঁ, অনলাইনে অপশন আছে তো। বিকাশ আছে নাকি ভাই? কার্ডও ট্রাই করতে পারেন, কার্ড দিলেও হবে। কার্ড যাদের নাই ভাই কার্ড যাদের নাই তাদের কার্ড পাবে কথা, বিকাশ তো অ্যাভেলেবল থাকার কথা মোটামুটি। বিকাশ তো নাই বিকাশ ভাই, তো বিকাশ আছে। নাই, বিকাশ নাই অনলাইনে। কিন্তু কার্ড নাই তাদেরকে জাকির ভাই কার্ড দিবে। হ্যাঁ সাজেস্ট দিয়ে আরামে আছে সাজাদ ভাই, হিলুলদা টাকা পয়সা দিয়ে আনন্দে আছে তো, যার কারণে অন্যদের কথা চিন্তা করে না ভাই। আচ্ছা না, যেটা বলছিলাম স্যার কি চলে গেলেন মনে হয় দাদা কোত্থেকে আসলেন? দাদা এই তো হিলুলদা, রাজশাহী থেকে ভাই। দিব চিন্তা করছি। এই কি হিলুলদা, অবস্থা? হ্যাঁ শুনতে পাচ্ছি।
এই দুইটা অঙ্ক নিয়ে কিন্তু মনে আছে আমরা একদিন বলছিলাম এটা হ্যাঁ হ্যাঁ স্যার- ভাইয়া বলছিলেন, আমি আচ্ছা, দেখেই আজকে, বুঝতে পারছি। আপনার আচ্ছা, তো যেটা অনেক বলছিলাম। ধন্যবাদ, আপনার মনে আছে। আচ্ছা স্যার কি আমাদেরকে এক্সট্রা আজকে তো ক্লাস শেষ হয়ে গেছে মনে হয় তাই না? ওই স্যার তো মনে হয় চলে গেছে নাকি, বুঝতেছি না। আচ্ছা না, স্যার স্যার সমস্যা না, বলছি ক্লাস তো কাউন্টিং এ শেষ 30টা আজকে তাই না? কি? হ্যাঁ তা হ্যাঁ এক্সট্রা ক্লাস দিবেন আমাদের প্রবলেম সলভিং এর জন্য? দেয়া তো উচিত ভাই এভাবে, কারণ অনেকেরই তারা তো উচিত না, কারণ স্যার তো বলতেছে যে- প্রপোজ করেছিলাম আমরা। স্যার তো নিতে রাজি স্যার স্যার তো আমাদেরকে অত বলছে কিছু আমরা আপ- আমরা ইয়েতে যোগাযোগ করার জন্য বলছে, স্যারে নাকি বললে হবে না। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্যার কত সুন্দর করে বলে ম্যানেজ করে নিল, যে আমাদের স্যার বললে হবে না, এটা হইলো কি? স্যার বললেই তো হবে, আমরা বললেও হবে, স্যার বললেও হবে, কিন্তু স্যার বললে আমাদের যুক্তিটা হয়তো অ্যাকসেপ্ট করবে বা ভাববে, কিন্তু স্যার যদি না বলে খালি আমরাই বলি পার্সোনালি তো জুমেও তো ই করা যায়। এখন সেই সময়টুকু স্যার আবার ওইভাবে আমাদের সাথে দিতে চাইবে কিনা চাইবেন, কিন্তু- অবশ্যই চাইবেন। 30টা ক্লাস করছি প্রবলেম সলভিং এর জন্য স্যার অবশ্যই যথেষ্ট দাদা, উদার। অবশ্যই স্যার আমাদের যথেষ্ট একটা উদার। মিনিমাম 2টা ক্লাস প্রবলেম সলভিং এর জন্য রাখা উচিত, কারণ স্যার এমনি তো স্যারের মেন্টালিটি অনেক ডেভেলপ, উন্নত মানুষ, স্যার দিবে, স্যারের উদার মনো মানুষ দিবেন অবশ্যই। স্যার তো বলতেছে সময় দিবে, তো এখন দিবে, ওই এখন তাহলে- ম্যানেজমেন্টেরও বিষয় আছে। অ্যাপ্রোচটা স্যার করতে যাচ্ছে না আর কি, আমাদের দিয়ে করাতে যাচ্ছে। আমরা একটা মেইল দেই এডুকেশন ডিপার্টমেন্টে। হ্যাঁ হ্যাঁ ওইটাই ভালো হয়, তাহলে স্যারের থাকবে না এটা নিয়ে যে স্যারের সমস্যা নেই, আমাদের স্যার করাবে। এখন আপনারা যদি সমস্যা তো আমাদের, তবে আমাদের তো চেষ্টা করতে হবে। না সমস্যা নাই, সেটাই আমরা বললে কোনো টিচার কি আর এসব বিষয়ে নিষেধ করবে হ্যাঁ না? ঠিক আছে, তাহলে এইটা তো এখন আসলে এইভাবে ই করাটা, তবে ওই যে এন্ড এবং অর ওই দিকে একটু খেয়াল রাখেন, তাহলে এটা ক্লিয়ার হতে পারে। ঠিক আছে, যে বলতেছিলেন যে ভুল কোথায় হবে আর কোথায় হবে। আজকে একটু বেরোই, কারণ 10 মিনিট হয়ে গেছে, ওরা অ্যালাউ করবে না। তা আপনারা ভালোভাবে প্রিপারেশন। স্যার হ্যাঁ স্যার এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলেন। স্যার বলতে চাচ্ছিলাম যে আমাদের কি কোনো প্রবলেম মানে প্রবলেম সলভিং ক্লাস করতে পারি স্যার, একটা বা দুইটা? না সেটা তো আমি বললাম যে আমি ক্লাস নিতে রাজি আছি, কিন্তু এটা কোঅর্ডিনেট করতে হবে আইসিএম এ থেকে। আর আইসিএমবি অর্গানাইজ করবে স্যার, আমরাও বললাম স্যার, আপনি একটু বললেন স্যার। করতে পারেন, আইসিএম এ যদি করে তো আমাকে পাবে, এটা আইসিএম এ জানে যে আমি এইসব বিষয়ে উদার। আচ্ছা আচ্ছা স্যার, তাহলে স্যার আমরা প্রপোজ করি আইসিএমবি কি নাকি স্যার? ওকে ওকে ওকে, থ্যাংক জি ইউ জি স্যার, থ্যাংক ইউ স্যার। সবাই ভালো থাকেন, ভালোভাবে পরীক্ষা দেন, যদি মাঝখানে দেখা হয় তো ভালো, জি স্যার, আশীর্বাদ করবেন স্যার, দেখা নমস্কার। হবে তখন, আর না হলে ভালোভাবে পরীক্ষা দেন। এবং আমি চাই যে সামনের বার জন্য আপনাদের একজনও এই সাবজেক্ট মানে আর ক্লাস না করতে হয়, একবারে স্যার দোয়া করেন। ভালো থাকেন। হ্যাঁ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।